আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএসসি 27। সবার কি অবস্থা, কেমন আছো? কালকে রাতেই তোমাদের সাথে ক্লাস ছিল, আবার আজকে ক্লাস চলে আসছে। আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, প্রাণী পরিচিতি, দেন সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং আর অ্যাডভান্স সলভিং। ওই তিনটা প্রাপ্য তোমাদের ক্লাসটা নিবে। আর তোমাদের ঘাস ফড়িং এর একটা ছোট্ট অংশ বাকি আছে, ওইটা ওই সিকিউ বা এমসিকিউ সলভিং এর যে কোনো একটা ক্লাসের মধ্যে প্রাপ্য ঠিক মতো করাই দিবে তোমাদের। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে পড়া পড়েছো কিনা? ইটস টাফ, রাতে ক্লাস শেষ করছি, কলেজ ছিল, কলেজ থেকে আবার ক্লাসে চলে আসছো। বাট ক্লাসটা করেছিলা যারা, ক্লাসে ঠিক মতো বুঝতে পেরেছিলা কিনা, বা ক্লাসের পর আমি বলি ক্লাসের পর পরে নোটটা কমপ্লিট করার জন্য 20 মিনিট সময় দিয়ে ভাইয়া কি বলেছিল বইটা দেখে নোটটা কমপ্লিট করে ফেলা, ওটা করেছো কিনা? ভাই কালকে ক্লাস করে আজকে বুঝতে পারবো, হ্যাঁ অনেকটাই বুঝতে পারবে, আবার কিছু জিনিস আমি যখন রিক্যাপ করবো তখন ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে ওকে। আমার পরীক্ষা চলছে, পরীক্ষা ভালো করে দাও, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন, আমি পরীক্ষা নিয়ে গাইডলাইন তোমাদের দিয়েছি কি করতে হবে কি না করতে হবে, তাই না? ওকে, আচ্ছা। বই যে পড়াটা পড়তে হবে এমন কোনো কথা নাই, সময় নিয়ে পড়ো, যেহেতু আমরা পরপরই ক্লাস করাচ্ছি। বাট ক্লাসের পর অ্যাটলিস্ট 10 মিনিট, আমি যখন ক্লাস শেষ করবো 10 মিনিট 20 মিনিট সময় কি করবা, তোমার নোটটা কমপ্লিট করবা, ভাই কি পড়িয়েছে ওই বইটা দেখে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আজকে আমরা এই রুই মাছ শেষ করব। ঠিক আছে, আমি কমেন্ট অফ করে দিচ্ছি, কারণ আমাদের ব্রেক আছে, আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়, তাই না? নাহলে আদারওয়াইজ আজকে চ্যাপ্টারটা শেষ করতে পারবো না। মাই স্টুডেন্টস, আমি কমেন্ট অফ করে দিচ্ছি। কমেন্ট অফ করে আমি কি করব, আমাদের ক্লাসের প্রথম সেগমেন্টের নাম কি বলো? আমাদের ক্লাসের প্রথম সেগমেন্টের নাম কি? আমরা ক্লাসটা কি দিয়ে শুরু করি দেখে তো বলতে পারো কিনা? আমরা কি দিয়ে শুরু করি ক্লাসটা? প্রথম সেগমেন্টের নাম কি আমাদের ক্লাসের? রিক্যাপ, গুড। অ্যাক্টিভ রিকলিং বা রিক্যাপ। চলো আমরা অ্যাক্টিভ রিকলিং করি আর রিক্যাপ করি। ওকে, আসো, চলো আমরা শুরু করে দেই, বিসমিল্লাহ বলে শুরু করে দেই। আচ্ছা, অ্যাক্টিভ রিকল, অ্যাক্টিভ রিকলিং। ঠিক আছে, আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম আসো দেখি। আমরা গত ক্লাসে পড়েছিলাম সংবহন তন্ত্র। কি পড়েছিলাম ভাইয়া? সংবহন তন্ত্র, রুই মাছের সংবহন তন্ত্র। আর রুই মাছের সংবহন তন্ত্র বলতে আমরা কি বুঝি? রুই মাছের সংবহন তন্ত্র বলতে আমরা শুধুমাত্র রক্ত সংবহন তন্ত্রকে বুঝি। বাট যদিও আমরা পড়েছিলাম সংবহন তন্ত্র দুই ধরনের হয়, যেটা তোমরা পরবর্তীতে চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বে। একটা রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র, তাই না? সংবহন তন্ত্র কেন দরকার? বডির মধ্যে, দেহের মধ্যে যাবতীয় জিনিসের আদান প্রদান, চলাচল ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার? সংবহন তন্ত্র দরকার। কারণ সংবহন তন্ত্র না থাকলে কি বিভিন্ন জিনিসের আদান প্রদান হবে না। আদান প্রদান না হলে জীব আর জড়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে, বা এটা লাইফটা মেনটেন হবে না। এই জন্য সংবহন তন্ত্র দরকার। ঠিক আছে, ওকে। এই সংবহন তন্ত্র আমরা বলছিলাম রক্ত ও লসিকা। রুই মাছের ক্ষেত্রে আমরা শুধুমাত্র রক্ত সংবহন তন্ত্রটাই পড়বো, রক্ত সংবহন তন্ত্রটাই পড়বো। এই রক্ত সংবহন তন্ত্রের উপাদান কি কি ছিল ভাইয়া? একটা স্টেশন ছিল যার নাম ছিল হার্ট, হৃৎপিণ্ড। ঠিক আছে, রুই মাছের হার্টের ক্ষেত্রে আমরা দুইটি প্রকোষ্ঠ দেখেছিলাম। সবাই আমার সাথে বলতে থাকো, দুইটি প্রকোষ্ঠ দেখেছিলাম, তাই না? একটা ছিল অ্যাট্রিয়াম বা অলিন্দ, যেটা সব থেকে বড় প্রকোষ্ঠ ছিল, রাইট? আর একটা ছিল নিলয় বা ভেন্ট্রিকল। ঠিক আছে, একটি উপপ্রকোষ্ঠ ছিল। কি ভাইয়া? উপপ্রকোষ্ঠ ছিল। সেই উপপ্রকোষ্ঠের নাম কি ছিল? বালবাস আর্টেরিওসাস। কি ভাইয়া? বালবাস আর্টেরিওসাস, তাই না? ওকে। তারপর এই যে প্রকোষ্ঠগুলো এবং বালবাস আর্টেরিওসাস, এদের মধ্যে কি কপাটিকা ছিল? কপাটিকা কি কি ছিল? দেখো আমি হার্টটা আঁকি। আমার প্রথমে ছিল সাইনাস ভেনোসাস, এটা সাইনাস ভেনোসাস। তারপর অ্যাট্রিয়াম, তারপর এই যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের পরে বালবাস আর্টেরিওসাস, তারপর হচ্ছে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা, তাই না? এইটা রুই মাছের হৃৎপিণ্ড ছিল না? আচ্ছা, এখানে একটা কপাটিকা ছিল যার নাম কি? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এইখানে একটা কপাটিকা ছিল যার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এখানে একটা কপাটিকা ছিল যার নাম ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা, তাই তো? আচ্ছা, তারপর আমরা দেখেছিলাম ব্লাড কিভাবে আসা যাওয়া করে সারা বডি থেকে। সারা বডি থেকে হৃৎপিণ্ডের দিকে যে রক্তনালী রক্তটা নিয়ে আসে তার নাম ছিল শিরা। তার নাম কি ছিল ভাইয়া? শিরা ছিল। তো আমরা দেখেছিলাম বডির সারা অংশ থেকে শিরা কি করবে? সাইনাস ভেনোসাসে। কি ভাইয়া? সাইনাস ভেনোসাস মানে কি? বড় বেইন,
সব থেকে বড় শিরা, সব থেকে বড় ভেইন, এটা যেটা একটু প্রসারিত হয়ে যায়, মোটা হয়ে যায়, এই জন্য নাম হয়েছে সাইনাস। সাইনাস ভেনাসে রক্ত আসতো, এখান থেকে রক্ত যাবে অ্যাট্রিয়ামে, তাই না? অ্যাট্রিয়াম থেকে যাবে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে যাবে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, এইখান থেকে সে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা, তাই না, অঙ্কীয় দেশে যে অ্যাওয়ার্টাটা থাকে, মহাধমনী থাকে, এইটা হয়ে কোথায় যাবে? অক্সিজেনের খোঁজে। কার কাছে? ফুলকার কাছে। ফুলকার কাছে যে যাবে, যাওয়ার জন্য তার একটা অন্তর্বাহী ধমনী তৈরি করতে হবে। অন্তর্বাহী ধমনী। এই অন্তর্বাহী ধমনী কয় জোড়া আছে আমার মাছের বডিতে? প্রত্যেক পাশে 4টা করে, 4 জোড়া অন্তর্বাহী ধমনী আছে, তাই না? অন্তর্বাহী ধমনী হয়ে সে কোথায় যায়? ফুলকাতে যায়। ফুলকা থেকে সে অক্সিজেন নিয়ে কি হিসেবে বের হয়? বের হবে তো বহির্গামী ধমনী, রাইট? বহির্গামী ধমনী। এই বহির্গামী ধমনী কি করবে? সারা বডিতে অক্সিজেন যুক্ত রক্ত দেহে সাপ্লাই দিবে, তাই না? দেহে সাপ্লাই দিবে। আচ্ছা, দেহে সাপ্লাই দেওয়ার পর সে কি করবে? দেহের কোষ এই অক্সিজেন ব্যবহার করবে। অক্সিজেন ব্যবহার করে সে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, রাইট? কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে এই যে শিরার মাধ্যমে, কি ভাইয়া? শিরার মাধ্যমে দেহকোষ, এই শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার সাইনাস ভেনোসাস, আবার অ্যাট্রিয়াম, আবার ভেন্ট্রিকল, এই সাইকেল বা চক্র চলতে থাকবে। ঠিক আছে, তোমরা কি একটু রিক্যাপ করতে পেরেছো? আজকে আমরা রুই মাছের শিরাতন্ত্র পড়বো, শ্বসনতন্ত্র পড়বো এবং প্রজনন তন্ত্র রূপান্তর পড়বো। 3টা জিনিস খুব অল্প সময়ে খুব সুন্দর করে তোমাদের পড়ায় দিব। মাত্র জয়েন করলাম, কেন লেট করো? গুড, ভেরি গুড। তাহলে আমরা কমেন্ট অফ করে দিচ্ছি, এখন আমরা রুই মাছের শিরাতন্ত্র পড়বো, ঠিক আছে? এবং ক্লাসের শেষে আমি পুরা রুই মাছটা একটা রিক্যাপ করবো তোমাদের জন্য, ঠিক আছে? আজকে ক্লাস শেষে। সো সবাই আমার সাথে কোঅপারেট করো। নামাজের ব্রেক দিব 5:30টায়, ঠিক 5:30টায়। আচ্ছা, আজকে আমরা পড়বো রুই মাছের শিরাতন্ত্র। কি পড়বো ভাইয়া? রুই মাছের শিরাতন্ত্র পড়বো। আচ্ছা, শিরাতন্ত্রে চলে আসি। সো সবাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো। ওকে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? আমরা এখানে আগে আমি আমার মতো করে তোমাদের বোঝাই। প্রথমে কি করতে হবে? বিশাল বড় একটা রুই মাছ এঁকে ফেলতে হবে, ঠিক আছে? বিশাল বড় একটা রুই মাছ এঁকে ফেললাম। আচ্ছা, শিরাতন্ত্র, শিরার কাজ কি ভাইয়া? শিরার কাজ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে, কিসের মধ্যে? হৃৎপিণ্ডের মধ্যে বডির সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কি যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে আসা? হৃৎপিণ্ডে নিয়ে আসা, যাতে হৃৎপিণ্ড সেটাকে অক্সিজেনেটেড করার জন্য, অক্সিজেন যুক্ত করার জন্য ফুলকায় পাঠাইতে পারে। কারণ পাম্প মেশিন এটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমরা কয়েক ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখিয়েছিলাম। একটা দেখেছিলাম যে দেহ থেকে শিরা, শিরা দিয়ে হার্ট, মনে পড়ে? তারপর এটা ছিল সিস্টেমিক সংবহন তন্ত্র। কি সিস্টেম? এটা সিস্টেমিক সংবহন তন্ত্র বা সিস্টেমিক শিরাতন্ত্র, যে দেহ থেকে শিরা হয়ে হার্টে যাবে, এটা সিস্টেমিক শিরাতন্ত্র। আচ্ছা, আরেকজনের আমি বলেছিলাম তোমরা সবাই পোর্টাল, যে কলেজ থেকে বাসায় বা টিউশন থেকে বাসায় না এসে কি ঘুরে ফিরে অন্য জায়গায় হয়ে আসো, অন্য একটা বন্দরে নোঙর ফেলে তারপর আসো, তাই না? সেটা কি ছিল? পোর্টাল শিরাতন্ত্র ছিল। সো নরমালি যদি এমন হয় যে দেহ থেকে অন্য কোনো অন্য অঙ্গ, আর রুই মাছের ক্ষেত্রে কি সেটা হচ্ছে লিভার বা যকৃত, আর হচ্ছে তোমার কিডনি, অর্থাৎ হেপাটিক এন্ড রেনাল। তারপর এখান থেকে সে আবার কোথায় যায়? এইখান থেকে হার্টে যায়। এগুলো ছিল পোর্টাল শিরাতন্ত্র। কি ভাইয়া? পোর্টাল শিরাতন্ত্র। তাহলে রুই মাছে একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র, আরেকটা হচ্ছে অন্য জায়গা হয়ে আসে, অন্য জায়গা হয়ে এসে ডিরেক্ট হার্টে যায় না, সেটা কি? পোর্টাল শিরাতন্ত্র, পোর্টাল শিরাতন্ত্র। আর রুই মাছের পোর্টাল শিরাতন্ত্র কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো আমরা আমাদের ছবিতে চলে যাই। ওকে,
তাহলে আমাদের যেহেতু সবাই হার্টের মধ্যে রক্ত নিয়ে আসবে, তাই আমরা প্রথমে এখানে হার্টটা এঁকে ফেলি। হার্টটা একটু টিপিক্যাল ভাবে আঁকবো না, আমরা অ্যাটিপিক্যাল ভাবে আঁকবো, ঠিক আছে? ধরো এটা হার্ট, এটা ধরো রুই মাছের হার্ট, এটা হচ্ছে রুই মাছের হার্ট। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হার্টে কি হবে, সকল জায়গা থেকে রক্ত আসবে, সকল জায়গা থেকে রক্ত আসবে। আচ্ছা একটু সুন্দর করে এঁকে দিই, তোমাদের মন খারাপ করবা না হয়। এই ধরো হার্ট, ঠিক আছে? এইটা হচ্ছে যকৃত, এইটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে যকৃত, ঠিক আছে? আচ্ছা, আর এইটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে কি কিডনি। আচ্ছা আমরা একটু সুন্দর করে এখানে এঁকে দিই, এটা হচ্ছে ধরো কিডনি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আঁকছি। ওকে, এখন কি বলেছিলাম ভাইয়া, শিরা হয়ে বডির সব জায়গা থেকে রক্ত সাইনাস ভেনোসাস হয়ে কোথায় যাবে, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, ঠিক আছে? অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এখন সাইনাস ভেনোসাস বলে, যেহেতু সবাই আমার এখানে আসবা, তোমাদের একটা নালি করে দেই যাতে সবাই একসাথে আসতে পারো, কারণ 100টা শিরা তোমরা আসতেছো, সবাই যদি সব দিকে ঢোকার চেষ্টা করে তাহলে বিপদ। আমি তোমাদের একটা নির্দিষ্ট পথ করে দেই, সেই পথ হয়ে তোমরা আসবে। তো সাইনাস ভেনোসাস তার দুই পাশে দুইটা পথ করে দেয়, দুই পাশে দুইটা পথ করে দেয়। এই পথের নাম হচ্ছে তোমার ডাক্টাস কুভেইরি, ডাক্টাস কুভেইরি। সে পথটা কি নালী পথ, এই জন্য হচ্ছে ডাক্ট নালী। আর কুভেইরি হচ্ছে একজন ভদ্রলোক, ফ্রেঞ্চ বা ফরাসি ভদ্রলোক, যিনি এই নালীটা আবিষ্কার করেছেন বা নালীটা আছে বলে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়েছেন। তো এগুলো হচ্ছে ডাক্টাস কুভেইরি। কি ভাইয়া? ডাক্টাস কুভেইরি। এই যে এটা হচ্ছে ডাক্টাস কুভেইরি, দুই পাশে দুইটা। তাহলে ডাক্টাস, ডাক্টাস, ডাক্টাস আমার সাথে এঁকে ফেলো ভাইয়া, কুভেইরি, ঠিক আছে? কুভেইরি হচ্ছে ভদ্রলোকের নাম। ওকে, তাহলে দুই পাশে ভাইয়া দুইটা ডাক্টাস কুভেইরি, এই যে একটা, এই যে একটা। এই ডাক্টাস কুভেইরিতে কি হবে ভাইয়া, এই ডাক্টাস কুভেইরিতে হবে বডির সব জায়গা থেকে শিরা, শুধুমাত্র হেপাটিক বা লিভার বাদে, বডির লিভার বাদে সব জায়গা থেকে শিরাগুলা কোথায় আসবে, এই ডাক্টাস কুভেইরিতে আসবে। এই ডাক্টাস কুভেইরি হয়ে কোথায় যাবে, সাইনাস ভেনোসাস। যেমন ধরো তুমি ঢাকা থেকে চিটাগাং যেতে চাও, ভৈরব হয়ে যেতে হয় না? তো ভৈরবটা ধরো ডাক্টাস কুভেইরি। তুমি চিটাগাং থেকে ঢাকা আসবা, ভৈরব হয়ে আসতে হবে না, জাংশন। এগুলো হচ্ছে ডাক্টাস কুভেইরি, অর্থাৎ শিরাগুলা সাইনাস ভেনোসাসে যাবে কি হয়ে, ডাক্টাস কুভেইরি হয়ে। শুধুমাত্র একটা শিরা বাদে, খাতার মধ্যে লিখে রাখো, একটা শিরা বাদে, সেটা কি, এই হেপাটিক শিরা। হেপাটিক শিরা, হেপাটিক শিরা বাদে বাকি সব শিরা ডাক্টাস কুভেইরি হয়ে কোথায় যাবে, সাইনাস ভেনোসাসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা অনেকগুলো ধমনী পড়েছিলাম তাই না? মাথা থেকে মাথার দিকে রক্ত নিয়ে যায় ক্যারোটিড ধমনী, খেয়াল করে দেখো ক্যারোটিড ধমনী। এই বুকের মধ্যে, বুকের অঞ্চলের মধ্যে রক্ত নিয়ে যায় সাবক্লিভিয়ান ধমনী। লেজের দিকে রক্ত নিয়ে যায় কডাল ধমনী, পড়েছিলাম না? পড়েছিলাম। ঠিক একই ভাবে এই মাথা থেকে কয়েকটা শিরা নামবে, একটা হচ্ছে তোমার ইন্টারনাল জুগুলার শিরা। কি ভাইয়া? ইন্টারনাল জুগুলার শিরা, বা বলতে পারো ইনফেরিয়র জুগুলার শিরা। এই যে ইনফেরিয়র জুগুলার শিরা, ইনফেরিয়র জুগুলার শিরা। আর বডির সামনে থেকে, সামনে থেকে দুইটা প্রধান, বডির সামনে থেকে অর্থাৎ মাথা থেকে দুইটা প্রধান, দুইটা প্রধান, প্রধান মানে কি কার্ডিনাল, প্রধান মানে কি কার্ডিনাল, দুই পাশ, এই জন্য দুইটা প্রধান শিরা হয়ে উপরের অংশ থেকে এই ডাক্টাস কুভেইরিতে রক্ত নিয়ে আসবে দুইটা শিরা। তো যেহেতু প্রধান শিরা, আমরা এটাকে বলবো কার্ডিনাল শিরা। যেহেতু সামনের দিকে আছে, এই জন্য হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা। যেহেতু দুই পাশে অর্থাৎ
ডান এবং বাম, তাই আমরা একটাকে বলবো ডান কার্ডিনাল শিরা, আর একটাকে বলবো বাম সম্মুখ বা সামনের কার্ডিনাল শিরা। সো এটা ধরো একটা ডান সম্মুখ কার্ডিনাল শিরা, এটা আরেকটা বাম সম্মুখ কার্ডিনাল শিরা। এরা রুই মাছের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডাক্টাস কুভিরিতে নিয়ে আসতেছে, ডাক্টাস কুভিরিতে নিয়ে আসতেছে। এদের মধ্যে আবার মাথার বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট শিরা এসে যুক্ত হচ্ছে, ছোট ছোট শিরা এসে কি যুক্ত হচ্ছে। এই সবগুলো শিরাকে সে একত্রিত করে একটা প্রধান শিরা, যেমন ধরো অনেকগুলা শাখা প্রশাখা নদী ছিল, নদীগুলো একটা বড় নদীতে মিলছে, ওই নদীটা সমুদ্রে যাচ্ছে। তো এই যে শাখা প্রশাখা ছোট ছোট নদী, এরা কার্ডিনাল শিরা হয়ে সব থেকে বড় সমুদ্র ডাক্টাস কুভিরিতে আসছে। এই সমুদ্র এসে মহাসাগরে চলে যাবে, যেগুলো তোমার প্রকোষ্ঠগুলা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সামনের অংশের মোটামুটি কিছু দেখতে পেলাম। এখন পেছনের অংশের রক্ত বা পশ্চাৎ অংশের রক্ত নিতে হবে কোথায়? হৃৎপিণ্ডে। এই জন্য লেজ থেকে, এই যে লেজ, এই লেজ থেকে তোমার একটা শিরা আসে যার নাম কডাল শিরা। লেজের অংশ থেকে কি শিরা ভাইয়া? কডাল। কি শিরা ভাইয়া? কডাল শিরা। কডাল মানে প্রান্তের দিকে, কডাল শিরা। ঠিক আছে, এই কডাল শিরাটা এসে তিনটা অংশে ভাগ করে দিবা তুমি। একটা অংশ দিবা এই দিক দিয়ে, একটা অংশ দিলা এই যে এই দিক দিয়ে, ঠিক আছে। আর এই অংশটাকে তুমি দুইটা অংশে ভাগ করে দিবা। কয়টা অংশে? দুইটা অংশে ভাগ করে দিবা। একটা অংশ, দুইটা অংশ। এই যে দুইটা অংশ হলো না ভাইয়া, এটা ডান দিকের অংশ, এটা বাম দিকের অংশ। এই যে কডাল শিরাটা দুইটি প্রধান শাখায় বিভক্ত হলো। প্রধান মানে কি? কার্ডিনাল। সেটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল, যেহেতু পেছনের দিকে, আর ডান দিকে আছে ডান পশ্চাৎ কার্ডিনাল। এটা সোজা কোথায় চলে যাবে? এই যে সোজা চলে যাবে কোথায়? কোথায় যাওয়ার কথা? সমুদ্রে, ডাক্টাস কুভিরিতে। ঠিক আছে, সোজা চলে গেল ডাক্টাস কুভিরিতে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এই যে বাম অংশটা, এটা কি করবে জানো? এটা কি বলবে? আচ্ছা আমি একটু ঘুরে ফিরে যাব, আমি সোজা যাব না, আমি তো পোর্টাল হব, তার মনে সুপ্ত বাসনা একটু ঘোরাফেরা করে যাবে। তো সে কি করে? সে বৃক্কের মধ্যে ঢোকে। বৃক্কের মধ্যে ঢুকে সে কি করতে থাকে জানো? অসংখ্য কৌশিক জালিকা তৈরি করতে থাকে। অসংখ্য কৌশিক জালিকা তৈরি করতে থাকে। তো এখানে সে গিয়ে অসংখ্য কৌশিক জালিকা তৈরি করে। ধরো অসংখ্য কৌশিক জালিকা তৈরি করলো। কেন তৈরি করলো? যাতে এই যে রক্তটাকে সে বিশুদ্ধ করতে পারে। কি করতে পারে? রক্তটাকে বিশুদ্ধ করতে পারে। অসংখ্য কৌশিক জালিকা সে তৈরি করলো। ঠিক আছে, অসংখ্য কৌশিক জালিকা তৈরি করলো। এই কৌশিক জালিকাগুলো যখন তার রক্তকে বিশুদ্ধ করা শেষ হয়ে গেল, তখন আবার সে কি করলো? সে আলটিমেটলি তার বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা তৈরি করলো। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে এখানে উন্মুক্ত হলো। আচ্ছা, এখন ভাই শুধুমাত্র কর্ডাল শিরায় আছে? এই যে আশেপাশের দেহ আছে, সেখানে কোষ আছে না? সেই কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে না? হচ্ছে। তাহলে ওই কোষগুলা থেকে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেতে হবে না? নিয়ে যেতে হবে। তাই এই প্রত্যেকটা অংশ থেকে, এই যে প্রত্যেকটা অংশ থেকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, ঠিক আছে, আবার এই পাশে ধরো এইখান থেকে, এইখান থেকে, এই অংশগুলা থেকে রক্ত নিয়ে এসে কোথায় পড়ে? কার্ডিনাল বা প্রধান। কারণ বলছে পেছন থেকে দুইজনেই যাবে ডাক্তার স্কুবিরিতে। তাই তুমি যে রক্ত পাঠাইতে চাও, এই দুইজনের মাধ্যমে যেতে হবে। যে আমি আর আমার ধরো আরেকটা ফ্রেন্ড শিক্ষতে আসবো, তো তোমার যা যা দরকার, আমাদের জন্য মিষ্টি পাঠাইতে চাও, গরুর মাংস পাঠাইতে, যা পাঠাইতে চাও আমাদের মধ্যে দিয়ে পাঠাই দাও। সো এই যে ছোট ছোট অংশগুলা থেকে সেগমেন্ট, ছোট অংশ, সেগমেন্টাল শিরাগুলা কোথায় আসে? ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরায় আসে। ঠিক আছে, আসে। এখন আমরা দুইজন আসতেছি শিক্ষতে, আমাদের মধ্যে কি যোগাযোগ দরকার না? যোগাযোগ দরকার। আমাদের মধ্যে যোগাযোগ না থাকলে কে কখন আসবো কিভাবে বুঝবো? ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা যে আসতেছে, এসে কি করবে? তারা বলবে আচ্ছা আমরা একটু কমিউনিকেট করে যাই। সো ওদের মধ্যে একটা যোগাযোগ থাকবে। এই যোগাযোগের জন্য দরকার কিছু, কি কালার দিব? সব কালার তো শেষ, দাঁড়াও কিছু কালার ইনভেন্ট করি। এই যে, এদের মধ্যে যোগাযোগ হয়। কি হয়? যোগাযোগ হয়। যোগাযোগ হওয়া মানে হচ্ছে অ্যানাস্টোমোসিস হওয়া। আর অ্যানাস্টোমোসিসটা কি বরাবর? অ্যানাস্টোমোসিসটা প্রস্থ বরাবর। কি বরাবর ভাইয়া? প্রস্থ বরাবর। তো এটাকে বলা হয়
কি অ্যানাস্টোমোসিস? ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। রক্তনালী যখন একটার সাথে একটা যুক্ত থাকে এটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস। আর যেহেতু প্রস্থ বরাবর আছে এই জন্য হচ্ছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বা অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বা সংযোগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখন একটু লেভেলিং করি তোমাদের সুবিধার্থে। এইটা কি? ডান সম্মুখ কার্ডিনাল, এটা বাম সম্মুখ কার্ডিনাল, এটা ইনফেরিয়র জুগুলার ভেইন, এটাও ইনফেরিয়র জুগুলার ভেইন, এইটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এইটা হচ্ছে যকৃত। ঠিক আছে? এইগুলা হচ্ছে সেগমেন্টাল শিরা। এগুলা কি শিরা? সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই জায়গায় তৈরি হয় রেনাল পোর্টাল শিরা। এইটা ডান পশ্চাৎ কার্ডিনাল, ওইটা বাম পশ্চাৎ কার্ডিনাল। বাম পশ্চাৎ কার্ডিনালটা কি করে? রেনাল পোর্টাল শিরা করে। সে যেহেতু বাম, রাইট সাইডে থাকে না, সে কি করে? ঘোরাফেরা করে যায়, এবার মনে রাখবা। ঠিক আছে? এটা হচ্ছে কর্ডাল শিরা। আর এই যে এই শিরাটা কোথায় যায় জানো? এই শিরাটা যায় রুই মাছের নাড়ি ভুঁড়ি আছে না, রুই মাছের নাড়ি ভুঁড়ি অন্ত্র আছে না, পরিপাক তন্ত্র আছে না, এভাবে তুমি দাও পরিপাক তন্ত্রে। রুই মাছের পরিপাক তন্ত্রে, এই যে পরিপাক তন্ত্রের মধ্যে এই শিরাটা যায়। আচ্ছা, শিরাটা গেল। শিরা গিয়ে আবার এখানে কি করবে জানো? এইখানে সে আবার এই অঙ্গগুলা থেকে রক্ত নিয়ে যাবে কোথায়? যকৃতে যাবে। কোথায়? যকৃতে যাবে। তাহলে দেখো শিরা ডিরেক্ট হার্টে না গিয়ে কোথায় যাচ্ছে? যকৃতে যাচ্ছে। তাহলে কি একটা পোর্টাল শিরা হয়ে গেল না? তারপর এখানে সে অসংখ্য কৌশিক জালিকা তৈরি করলো, এগুলা মিলে এইটা হয়ে অর্থাৎ আবার শিরা উৎপন্ন করে এই যে শিরা, যকৃত শিরা বা হেপাটিক শিরা হয়ে সে কোথায় গেল? সাইনাস ভেনোসাসে ডিরেক্টলি গেল। তার ডাক্টাস কুবেরির কোনো দরকার নেই। তার ডাক্টাস কুবেরির কোনো দরকার নেই। কার? হেপাটিক শিরার। তাহলে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা আর এটা হচ্ছে হেপাটিক শিরা। ঠিক আছে? এই হচ্ছে তোমার রুই মাছের শিরাতন্ত্র। বডির সব জায়গা থেকে রক্ত কোথায় যাবে? হার্টে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। তাহলে দেখো আমরা একটু লেভেলিং করি। এটা কি ছিল? কর্ডাল শিরা। সবাই আমার সাথে লেখা শুরু করো। কর্ডাল শিরা। কর্ডাল শিরার প্রধান দুইটা ব্রাঞ্চ, একটা এই যে এই ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চ মানে কি? ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর এই ব্রাঞ্চটা কি? এই যে এই ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চ বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। বাম পশ্চাৎ কার্ডিনাল। আর এখানে কি কি তৈরি করছে? সে কৌশিক জালিকায় বিভক্ত হচ্ছে, তারপর আবার শিরা উৎপন্ন করছে। তো শিরা থেকে হার্টে না গিয়ে শিরা, কৌশিক জালিকা, আবার শিরা, দেন হার্ট। এটা হচ্ছে পোর্টাল। তো এটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা বা রেনাল পোর্টাল শিরাতন্ত্র, যেটা কোত্থেকে আসে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে আসে। এই যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। এইগুলা কি? অসংখ্য ছোট ছোট অংশ হয়ে ছোট ছোট শিরাগুলা যে আসছে এগুলার নাম হচ্ছে সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা। ঠিক আছে? ওকে। এই যে এই অংশগুলা যেগুলা ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনালকে একত্রে যুক্ত করছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে অনুপ্রস্থ সংযোগ বা অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস কাদের কাদের মধ্যে? ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যে। এইটা কি ভাইয়া? এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র। আর এটা কি? এটা হচ্ছে ডিরেক্ট হেপাটিক শিরা। এই অংশটা কি? সাইনাস ভেনোসাস। এই যে মাঝখানে অংশটা সাইনাস ভেনোসাস, যেখানে ডাক্টাস কুভিরি গুলা কি উন্মুক্ত হচ্ছে। সাইনাস ভেনোসাস। এটা হচ্ছে ধরো ডাক্টাস কুভিরি কি ডান এবং বাম। ওকে। এইটা কি ভাইয়া? সামনের দিকে আছে প্রধান শিরা অর্থাৎ বাম
সম্মুখ কি প্রধান মানে কি কার্ডিনাল, কার্ডিনাল শিরা, আর এটা হচ্ছে ডান। এটা কি ইনফিরিয়র জুগুলার, মানে ঘাড়ের নিচের দিকে, ঘাড়ের নিচের দিকে ইনফিরিয়র জুগুলার, জুগুলার শিরা। আবার সাবক্লেভিয়ান আসবে না, এই যে এগুলো হচ্ছে সাবক্লেভিয়ান শিরা, এখান থেকে সাবক্লেভিয়ান শিরা আসে ঘাড়ের অংশ থেকে বা বুকের অংশ থেকে, সরি ঘাড় না, সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা। এইটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্র। আমি আস্তে রাখলাম। এখন সবার কাজ হচ্ছে 2 মিনিট বইয়ের চিত্রটা দেখা এবং বইয়ের কথাগুলোর সাথে আমার চিত্র মেলানো। আমরা পোর্টাল শিরাতন্ত্র দেখাইলাম, সিস্টেমিক শিরাতন্ত্র দেখাইলাম। সিস্টেমিকটা কোনটা? দেহ থেকে ডিরেক্ট হার্ট। পোর্টালটা কোনটা? পোর্টালটা দেহ থেকে ডিরেক্ট হার্টে না গিয়ে তারা একটু ঘোরাফেরা করবে অন্য কোনো অঙ্গের মধ্যে। এখন আমাকে বলো তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এখন বইয়ের ছবির দিকে তাকাও, তাকাইলে দেখবা সব মোটামুটি তোমার বোঝা শেষ হয়ে যাবে। কেমন? আমাকে জানাও। বইটা 2 মিনিট পড়ো বা 5 মিনিট পড়ো, 5 মিনিট পড়ে এটার সাথে মিলাও ভাইয়া কি বলছে, তারপর বলো। এখনই বলার দরকার নেই। বইটা পড়ো 5 মিনিট, 5 মিনিট বইটা পড়ো। কেমন? আমি বলি রুই মাছের শিরাতন্ত্র, এটা 5 মিনিট পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস। রুই মাছের শিরাতন্ত্র এটা 5 মিনিট ভালো করে পড়ো। এই যে পশ্চাৎকারের পেছন থেকে জননাঙ্গ থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সব শিরাগুলো এখানে আসে। জননাঙ্গ থেকে আসবে কি জেনিটাল শিরা, তো একটা নাম দিয়ে দাও জেনিটাল শিরা। ঠিক আছে, এখানে ধরো জেনিটাল শিরা আছে, এই যে এটা ধরো জেনিটাল শিরা। জেনিটাল জননাঙ্গ, জননাঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিতে হবে না? নিতে হবে তো। জেনিটাল শিরা, জননাঙ্গ থেকে যে শিরাগুলা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়, ঠিক আছে। আর কিডনির নিজস্ব শিরা আছে রেনাল শিরা, এই তো। হ্যাঁ, সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠই ভাইয়া, দুইটা প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আর সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা হয়তো উল্টাপাল্টা লিখছি। সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, সমস্যা নেই। সরি, সাইনাস ভেনাস উপপ্রকোষ্ঠ, বালবাস না, ওটা তো আর্টারি। সাইনাস ভেনোসাস এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। এগুলা মাঝে মাঝে হতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ভুলগুলো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। থাকে না পেটে একটা মুখে অন্য একটা চলে, স্লিপ অফ টাং এরকম হয়ে গেছে আর কি। সাইনাস ভেনাস উপপ্রকোষ্ঠ। পৌষ্টিক নালীর কাজ কি ভাই? পৌষ্টিক নালীর কাজ হচ্ছে খাবার দাবার গ্রহণ করা, খাবারের পরিপাক করা এবং মল রূপে খাবারকে বাইরে বের করে দেয়, এটা হচ্ছে পৌষ্টিক কাজ। জুগুলার শিরা কি? জুগুলার হচ্ছে এই যে তোমার এখানে ঘাড়ের অঞ্চল থেকে যে শিরাগুলো নামে সেগুলোকে বলা হয় জুগুলার শিরা। কি বলা হয়? জুগুলার শিরা। এই যে ঘাড়, গলা, ঠিক আছে। মনে রাখবো কেমনে? পড়াশোনা করে। ক্লিয়ার? 5 মিনিট বইটা আগে পড়ে নাও। কডাল শিরা হচ্ছে লেজ থেকে যে শিরাটা আসে, এই যে এটা হচ্ছে কডাল শিরা। লেজের অংশ থেকে যে শিরাটা আসে এটা হচ্ছে কডাল শিরা। ব্রাঙ্কিয়াল ধমনী, ওই যে ফুলকার মধ্যে যে ধমনীগুলা যায় সেইগুলো হচ্ছে ব্রাঙ্কিয়াল ধমনী। অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল এবং ইফারেন্ট ব্রাঙ্কিয়াল, অন্তর্বাহী ফুলকা ধমনী এবং বহির্বাহী ফুলকা ধমনী। ব্রাঙ্কিয়াল মানে হচ্ছে তোমার ফুলকার রিলেটেড সবকিছু। সেগমেন্টাল শিরা হচ্ছে বডির বিভিন্ন অংশ থেকে, ধরো এটা একটা অংশ সেগমেন্ট, এটা একটা অংশ সেগমেন্ট, এই প্রত্যেকটা অংশ থেকে যে শিরাগুলো আসতেছে, শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, তার নাম হচ্ছে সেগমেন্টাল শিরা। তার নাম কি?
সেগমেন্টাল শিরা। পরীক্ষায় যদি শিরাতন্ত্র নিয়ে বর্ণনা আসে তখন তোমার চিত্রটা আঁকতে হবে। জেনিটাল শিরা কি বলেছি? জননাঙ্গ থেকে যে শিরাগুলা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসে সেটা হচ্ছে জেনিটাল শিরা। ভাইয়া কুবেরি কি ভাইয়া? কুবেরি হচ্ছে একজন ভদ্রলোকের নাম। আর এই ভদ্রলোক যেহেতু একটা নালী কথা আবিষ্কার করেছেন বা বলেছেন যে এই নালীটা সাইনাস ভেনোসাস অর্থাৎ অ্যাট্রিয়ামের আগের উপপ্রকোষ্ঠে রক্ত নিয়ে যায়, তাই এই নালীর নাম হয়েছে ডাক্টাস কুবেরি। হেপাটিক কি? তোমার বডিতে যকৃত বা কলিজা রিলেটেড যা কিছু আছে সবগুলোকে বলা হয় হেপাটিক। যকৃতের কাজ কি ভাইয়া? যকৃতের কাজ হচ্ছে অনেক। যকৃত বা লিভারকে বলা হয় জৈব রসায়নাগার, বায়োলজিক্যাল ল্যাবরেটরি। এর মধ্যে বডির 500 রকমের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়, পুষ্টি জমা থাকে, বর্জ্য পদার্থ তৈরি হওয়ার কাজ শুরু করে দেয়। হাইওয়েড আর্টারি ভাইয়া, হাইওয়েড ধমনী হচ্ছে আমাদের গলার এই পাশে বুঝছো একটা ছোট হাড্ডি থাকে যেটা রুই মাছেরও আছে, ওই অঞ্চল থেকে যে ধমনীটা রক্ত সাপ্লাই দেয় অঞ্চলে সেটা হচ্ছে হাইওয়েড ধমনী। সাইনাস, সাইনাস হচ্ছে ফাঁকা জায়গা। ধরো একটা সরু জায়গা যাচ্ছে 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 হঠাৎ করে মোটা হয়ে গেল, এই মোটা অংশটা হচ্ছে সাইনাস। মোটা অংশটা হচ্ছে কি? সাইনাস। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস হাফসা। অনুপ্রস্থ মানে কি? প্রস্থ বরাবর। অ্যানাস্টোমোসিস মানে কি? এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন। রেল লাইনের মাঝখানে কি এরকম সংযোগ থাকে না? এরকম সংযোগ থাকে না, এই সংযোগটা হচ্ছে অ্যানাস্টোমোসিস। সো এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী, এর মাঝখানে প্রস্থ বরাবর যে সংযোগটা আছে এটা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। রেনাল পোর্টাল শিরা, এই যে কডাল শিরা থেকে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা ডিরেক্টলি হার্টে না গিয়ে কি প্রথমে কিডনির মধ্যে অসংখ্য কৌশিক জালিকা তৈরি করলো, ওই কৌশিক জালিকা পরে আবার একসাথে হয়ে শিরা তৈরি করলো, শিরা হয়ে হৃৎপিণ্ডে গেল। ডান পশ্চাৎ কার্ডিনাল শিরার মতো ডিরেক্টলি হৃৎপিণ্ডে না গিয়ে কিডনি হয়ে যে গেল, কিডনির মধ্যে শাখা প্রশাখা তৈরি হয়ে যে গেল, এটা হচ্ছে রেনাল বা বৃক্কীয় পোর্টাল শিরা। কুবিয়ে কুবিয়ে একটা বললে হয়েছে, কোনো সমস্যা নেই। সাবক্লেভিয়ান, এই যে বক্ষ অঞ্চল থেকে যে শিরাটা রক্ত নিয়ে যায় সেটা হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। আচ্ছা, এখন তোমরা একটু 5 মিনিট পড়বা এবং নামাজটা পড়ে এসে এটা পড়ে আমাকে বলবা তুমি শিরাতন্ত্র বুঝছো কিনা। আশা করি এর থেকে সোজা ভাবে তুমি আর কোথাও বুঝতে পারবা না ইনশাল্লাহ। কতবার বলি দেখো, এত কোটি কোটি বার কেউ বলে গলা শুকায় যায়, বাট স্টিল আই ডোন্ট গিভ আপ। বারবার বলি, সিস্টেমিক শিরা হচ্ছে দেহ, দেহ থেকে হৃৎপিণ্ড, এই যে চ্যানেলের যে শিরাটা আছে, এই পথের যে শিরা আছে সেটা সিস্টেমিক শিরা। যে শিরাটা ডিরেক্ট হৃৎপিণ্ডে যায় সেটাই সিস্টেমিক শিরা। হ্যাঁ, নামাজে বিরতি দিলাম, নামাজ পড়ে আসো। সবাই পড়তে থাকো, নামাজটা পড়ে 10 মিনিট বিরতি দিলাম, নামাজ আগে শেষ হয়ে গেলে অবশ্যই শিরাতন্ত্রটা পড়বা, ঠিক আছে? বইয়ের সাথে মিল
যাদের নামাজ শেষ তারা কি চলে আসছো? কমেন্টে জানিয়ে দাও আমাকে। আর হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। শোনো, কোনো জিনিসই তোমার বোঝার আয়ত্তের বাহিরে না ইনশাল্লাহ। মানুষ কত কিছু করছে, রাইট? কত কমপ্লিকেটেড জিনিস আবিষ্কার করছে, বুঝতেছে। তো ওরাও তো মানুষ, তুমি তো মানুষ। তোমাকে আল্লাহ যেরকম ভালোবাসে তাদেরকেও ঠিক সেরকম ভালোবাসে। তোমাকে যেরকম শখ করে বানাইছে তাদেরকে সেম ভাবে বানাইছে। তারা আশরাফুল মাখলুকাত, তুমি আশরাফুল মাখলুকাত। তো কেন নিজেকে বারবার লেট ডাউন করে যায় আমি পারবো না, এই কথাটা বলবা না ভাইয়া। এই যে ফিয়ার, দিস ফিয়ার উইল গ্র্যাজুয়ালি কিল ইউর পটেনশিয়াল। এই ভয়টা তোমার সকল মেধা পটেনশিয়ালকে মেরে ফেলবে একদিন। এই জন্য তুই বলি ফিয়ারলেস মেথডে পড়ো। এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। ফিয়ারলেস বায়োলজি, ফিয়ারলেস মেথড অফ স্টাডি, রাইট? বুঝবো কি বুঝবো না এটা পরে হিসাব করবো, বাট ভয় পেয়ে যদি আগেই বলি যে না বুঝবো না, তাহলে তো সমস্যা, হিউজ প্রবলেম। এই প্রবলেম তোমাকে কি করবে যে আল্লাহ তুমি কল্পনাও করতে পারতেছো না। ভাইয়া পড়েছি, বুঝেছি, আলহামদুলিল্লাহ। ভাই পোর্টাল সেরা পর্ব এখন খুবই সিম্পল, জাস্ট ভাইয়ের কথা যদি শুনে থাকো বইয়ের পানি ভাত লাগবে সব কথা। ওকে। ডাক্তার স্কুভেরি, না দুইটা, দুই পাশে দুইটা, খেয়াল করে দেখো। আমি একটাকে ইয়ে করেছি, বাট দুই পাশে দুইটা। এই যে এটা একটা ডাক্তার স্কুভেরি, এটা একটা ডাক্তার স্কুভেরি, দুই পাশে দুইটা থাকে, হ্যাঁ। ঠিক আছে। ওকে। বিরতি শেষ, বিরতি শেষ, বিরতি শেষ। খাদিমুল বলছে স্যার আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ খাদিমুল। আমি আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক বেশি ভালোবাসি, এবং আমার কথায় এবং আমার কষ্টে এটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। আমার চেষ্টায় এটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। তোমাদের সমস্ত প্রবলেমে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি আমি সবসময় ইনশাল্লাহ। পারি কিনা যাই না, আই ডোন্ট নো, বাট চেষ্টা করে যাই। ওকে। তাহলে আবারও কি করছি, আমি কমেন্টটা অফ করে দিচ্ছি। এখন আমরা শ্বসনতন্ত্র পড়বো। কি পড়বো? শ্বসনতন্ত্র, আসো। ওকে। শ্বসনতন্ত্র আমরা 3D আকারে পড়বো, ঠিক আছে? 3D আকারে পড়বো। বাট এর আগে শ্বসনতন্ত্র রিলেটেড দেখো, এটা তোমরা এখন খুব ভালো করেই পারবা। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এটা আমরা পড়ে ফেলেছি। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে আসে। অ্যাট্রিয়ামের সংকোচন হয়, কি হয়? সংকোচন হয়। সংকোচন মানে সিস্টল হয়, ঠিক আছে? সংকোচনের মাধ্যমে ভেন্ট্রিকলে ব্লাডটা চলে যায়, রাইট? তখন ভেন্ট্রিকলের আবার সংকোচন হয়। এই সংকোচনের কারণে ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিয়াসের যে কপাটিকা আছে, এই কপাটিকা ধাক্কায় খুলে যায়। ওই কপাটিকা খুলে গেলে সেটা বালবাস আর্টেরিয়াসে যায়, ঠিক আছে? আবার যখন ডাক্টাস কুভিরি থেকে সাইনাস ভেনাসে রক্ত আসে, রক্তটা অ্যাট্রিয়ামে যায়। অ্যাট্রিয়াম রক্তটাকে নেওয়ার জন্য কি করে যেন? প্রসারিত হয়। প্রসারণকে বলা হয় ডায়াস্টোল, ঠিক আছে? কি বলা হয়? ডায়াস্টোল বলা হয়, ঠিক আছে? এইভাবে ক্রমান্বয়ে প্রকোষ্ঠ সমূহের সংকোচন অর্থাৎ সিস্টোল এবং প্রসারণ ডায়াস্টোল এর মাধ্যমে রক্ত একটা নির্দিষ্ট দিকে কপাটিকাকে অতিক্রম করে কপাটিকা খোলা এবং বন্ধের মাধ্যমে কোথায় চলে যায়? ভেন্ট্রাল এওয়ার্টা হয়ে ব্রাঙ্কিয়াল বা ফুলকা ধমনীর মধ্যে আস্তে আস্তে চলে যায়, ঠিক আছে? ওকে। আমরা এটা রিক্যাপ করবো ক্লাসের শেষে, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাই রুই মাছের শ্বসনতন্ত্র। এটা তোমাদের বই থেকে আমি নিয়েছি, তোমাদের দাগানো বই দেওয়ার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রতি আস্থা রাখো, নিরাশ হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমরা পড়েছি, তোমরা একবার পড়লেই মোটামুটি ভালো করে পারবে। খেয়াল করে দেখো আকৃতি, রুই মাছের হৃৎপিণ্ড কেমন? নলাকৃতি। আর আমাদেরটা কি? কলার মোচার মতো মোচাকৃতি। হৃৎপ্রাচীর, হৃৎপ্রাচীর পেরিকার্ডিয়াম নামে পরিচিত। আমাদেরটা কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তিনটা স্তরে আছে। বাট ওর মধ্যে এরকম তিনটা স্তরে তুমি পাবা না। প্রকোষ্ঠ কয়টা? দুইটা। আর আমাদের প্রকোষ্ঠ কয়টা? চারটা। আমাদের প্রকোষ্ঠ কয়টা? চারটা। ওকে। উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস। আর আমাদের নর্মালি কোনো উপপ্রকোষ্ঠ থাকে না, উপপ্রকোষ্ঠ থাকে না, ঠিক আছে? রুই মাছের আছে বালবাস আর্টেরিওসাস, আমাদের থাকে কোনাস আর্টেরিওসাস। কি থাকে? কোনাস আর্টেরিওসাস, ঠিক আছে? কোনাস আর্টেরিওসাস। শিরা দেখো ডাক্টাস কুভিরিত উন্মুক্ত হয়, কিন্তু আমাদের কি? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা অর্থাৎ সুপিরিয়র, ইনফেরিয়র, ভেনা কাভা, মহাশিরা, ভেনা কাভা, বড় শিরা, এবং হৃৎপিণ্ড থেকে করোনারি সাইনাস হয়ে কোথায় আসে? রাইট এট্রিয়ামে আসে। আর পালমোনারি বা ফুসফুসীয় শিরা হয়ে কোথায় আসে? বাম এট্রিয়ামে আসে, তাই না? এটা আমরা বাচ্চাকালে পড়েছি। রক্ত সংবহন কিভাবে হয়, সমন্বয় কিভাবে হয়, এটা ফুলকার সাথে সমন্বয় করে। আর আমাদের হৃৎপিণ্ড কার সাথে সমন্বয় করে?
ফুসফুসের সাথে সমন্বয় করে, রাইট? কিসের জন্য? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসার জন্য। ওকে, এখন শ্বসনতন্ত্রে আমরা চলে যাই। শ্বসনতন্ত্রের মধ্যে আমরা শ্বসন জিনিসটা কি এটা একটু পড়ার চেষ্টা করি। আসো, শ্বসন। শ্বসন বেসিকলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অন্তঃশ্বসন। কি ভাইয়া? অন্তঃশ্বসন। আরেকটা হচ্ছে বহিঃশ্বসন। এই বহিঃশ্বসন জিনিসটা কি? এই বহিঃশ্বসন জিনিসটা হচ্ছে এই যে আমরা বাহির থেকে অক্সিজেন নিচ্ছি, নাক, নাসা ছিদ্র, ঠিক আছে, তারপর হচ্ছে গলবিল, তারপর কি শ্বাসনালী হয়ে ফুসফুসে যাচ্ছে, এবং ফুসফুসের অ্যালভিউলাস থেকে কার্বন ডাইঅক্সাইড শ্বাসনালী হয়ে নাসা ছিদ্র হয়ে বাহিরে বের হয়ে আসতেছে, অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাস। এটা হচ্ছে বহিঃশ্বসন। নিঃশ্বাস ও প্রশ্বাস, এটা হচ্ছে বহিঃশ্বসন, ঠিক আছে। আচ্ছা, আর অন্তঃশ্বসন কি জিনিস ভাইয়া? অন্তঃশ্বসন বেসিকলি হচ্ছে তোমার কোষের মধ্যে অক্সিজেন গিয়ে সেটা কি করে বলতো? কোষের মধ্যে অক্সিজেন গিয়ে অক্সিজেনটা খাদ্য দ্রব্যকে জারিত করে। অন্তঃশ্বসন হচ্ছে খাদ্য দ্রব্য থেকে প্রেফারেবলি কি গ্লুকোজ, এই গ্লুকোজটাকে অক্সিজেন দিয়ে জারিত করে তৈরি করা হয় এটিপি, এবং এতে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। সো দিস প্রসেস অফ এনার্জি প্রোডিউসিং ইজ কল্ড ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে, আমরা রুই মাছের ক্ষেত্রে শুধুমাত্র এইটা আলোচনা করব। তার মানে কি ভাইয়া অন্তঃশ্বসন হয় না? অন্তঃশ্বসন সব প্রাণী এবং উদ্ভিদের হয়। তোমরা যখন বোটানি পড়বে তখন পড়েছো, রাইট? তোমরা অধ্যায় 4 দশম শ্রেণী জীবনী শক্তি সেখানে পড়েছো অন্তঃশ্বসন। 4টা ধাপ আছে সবাত শ্বসনে: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস সাইকেল, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটার অপর নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মনে পড়ে কি? কমেন্ট একটু জানো তো ভাই, মনে পড়ছে? আর অবাত শ্বসনের দুইটা পার্ট, দুইটা ধাপ আছে: গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। ওকে, তাহলে আমরা বহিঃশ্বসন নিয়ে আলোচনা করছি। বহিঃশ্বসন কি ভাইয়া? রুই মাছ কিভাবে অক্সিজেন নিবে? কোত্থেকে অক্সিজেন নেবে? সে কি বাতাসে ঘুরে বেড়ায়? নো, সে থাকে পানিতে। সে কিভাবে পানির মধ্যে থাকা দ্রবণীয় অক্সিজেনটাকে তার ফুলকার মাধ্যমে তার রক্তে নিবে, এবং রক্তের মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে ফুলকা হয়ে পানির মধ্যে দ্রবীভূত করে আলটিমেটলি বাহিরে বের করে দিবে, এইটা। ঠিক আছে, আমি একটু সিম্পল ভাবে তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করছি। ধরো এইটা একটা পাইপ, এই পাইপ দিয়ে যে পানিটা আসতেছে তার নাম অক্সিজেন যুক্ত পানি। বুঝছো, অনেক অনেক অক্সিজেন আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রসেসিং সেন্টার। এইটা হচ্ছে একটা প্রসেসিং সেন্টার। এই প্রসেসিং সেন্টারে কি আসতেছে বলতো? এইখান থেকে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর বের হবে অক্সিজেন যুক্ত রক্ত হিসেবে। বুঝছো? এখন এইখানে কি করবে? বিনিময়ের জন্য আমরা বলেছিলাম অসংখ্য কৌশিক জালিকা তৈরি হয়। কিসের জন্য? বিনিময়ের জন্য অসংখ্য কৌশিক জালিকা তৈরি হয়। এই অসংখ্য কৌশিক জালিকা এখানে তৈরি হইলো। সো যখন এই পানিটা এই টিউবটা হয়ে পাশাপাশি যাবে, এই পানির মধ্যে যে সংযুক্ত ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রটা অক্সিজেনটাকে এইখানে পাঠিয়ে দিবে, আর এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে পানি এখানে নিয়ে নিবে। তার ফলে ঢুকতেছিল অক্সিজেন যুক্ত পানি, বের হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে। আর ঢুকতেছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বের হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে। এই যে কাহিনীটা হচ্ছে, এটাই হচ্ছে রুই মাছের শ্বসন বা বহিঃশ্বসন। এখানে কেন হয়? এখানে ঘনত্বের পার্থক্যের কারণে ব্যাপন হয়, যে এইখানে অক্সিজেনের ঘনত্ব বেশি, এই জায়গায় অক্সিজেনের ঘনত্ব কম, যার ফলে কি হচ্ছে? অক্সিজেন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আলটিমেটলি ব্যাপ্ত হচ্ছে। আবার
এইখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি এই জায়গায় রক্তে, আবার এই পানিতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম, তাই কার্বন ডাইঅক্সাইড রক্তের কৌশিক জালিকা থেকে কোথায় যাচ্ছে? এই যে পানিতে চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ব্যাপ্ত হচ্ছে। সো রক্তের কৌশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিষ্কাশিত করে ফেলছি। এটা কি বলতে পারো? নিঃশ্বাস। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল জিনিস। তোমরা এই এই মেকানিজমটা বুঝছো? এই মেকানিজম বুঝছো? ক্লিয়ার? গুড। এখন রক্তনালী এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না। রক্তনালী এবং পানির যে প্রবাহের স্রোত, এটা কি থাকে জানো? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো জিনিসটা এরকম হয়। এটা হচ্ছে পানি চলাচলের দিক, আর এটা হচ্ছে রক্ত চলাচলের দিক, একে অপরের অপোজিট। 180 ডিগ্রি, একটা এদিকে যায়, একটা এদিকে যায়। কেন যায়? কেন ভাই তারা সেম দিকে যায় না? এই যে আদান প্রদান হচ্ছে, কেন সেম দিক দিয়ে যাওয়ার সময় আদান প্রদান হচ্ছে না? এখন আমি তোমাকে বলি, ধরো তোমরা 5 জন একই দিকে সমান্তরালে দৌড়াচ্ছ, একই দিকে। আচ্ছা, আবার তুমি বললা যে আমরা 2 জন একদিকে যাব, বাকি 3 জন অপর দিক থেকে আসবে। আচ্ছা দেখো, যখন 5 জন সমান্তরালে দৌড়াচ্ছ একই দিকে, তখন ধাক্কার পরিমাণটা কম লাগবে। বাট একটা ছোট রাস্তা দিয়ে যখন পরস্পর বিপরীত দিকে আসতে চাবা, তখন যে ধাক্কাটা, সেটা অনেক শক্তিশালী ধাক্কা হবে। তখন শক্তিশালী ধাক্কা হবে। ঠিক আছে? আবারও বলছি, ধরো একটা রাস্তা দিয়ে 100 জন এভাবে যাচ্ছে, হালকা ধাক্কাধাক্কি হবে। কিন্তু এই রাস্তা দিয়ে 100 জন এদিকে যাচ্ছে, বাকি 100 জন এইদিকে আসতেছে, তখন কি ধাক্কার পরিমাণটা বেশি লাগবে। অর্থাৎ কন্টাক্ট, সংস্পর্শ বেশি হবে, যার ফলে বিনিময় বেশি হবে। তাই এই রক্ত যেদিকে যায়, পানির স্রোতটা তার বিপরীত দিকে যায়, আমরা বলি কাউন্টার কারেন্ট। কি বলি? কাউন্টার কারেন্ট। এই কাউন্টার কারেন্টের কারণে কি হয়? ওদের মধ্যে ব্যাপনটা, আদান প্রদানটা বেশি হয়। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই যে কাউন্টার কারেন্ট বা পরিশ্রুত পানি, এটা কি বুঝছো তোমরা? কেন উল্টা দিকে যায়? পরিশ্রুত তন্ত্র, কাউন্টার কারেন্ট সিস্টেম, বুঝছো? ঠিক আছে, কাউন্টার কারেন্ট সিস্টেমে আদান প্রদান হয়। ঠিক আছে, তাহলে আমরা শ্বসনের মোটামুটি বেসিকটা পড়লাম, যে এই কাজটা হয়। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয় কার মধ্যে? রক্তনালী এবং পানির স্রোতের মধ্যে। এদের দিক কি হয় ভাইয়া? এদের দিকটা হয় 180 ডিগ্রি। একটা এদিকে যায়, একটা এদিকে আসে। 180 ডিগ্রি হলো কেন? এই মাই ডিয়ার স্টুডেন্টস, ধরো এটা এদিকে আসতেছে, হ্যাঁ, এটা এদিকে যাচ্ছে, ওদের মধ্যকার কোণ কত? ওদের মধ্যকার কোণ কত? 180 না? অপোজিট ডাইরেকশন। বুঝতে পারছো এখন? একজন বলছে ভাই আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করবে, এবং সবাই সবার সুস্থতার জন্য দোয়া করবা। ঠিক আছে? না, সমান্তরালে একই দিকে চললে হচ্ছে 0 ডিগ্রি, আর বিপরীত দিকে চললে কি 180 ডিগ্রি। জিনিসটা বোঝাই। ধরো এই বিন্দু থেকে তুমি এদিকে গেলা, হ্যাঁ, আবার এই বিন্দু থেকে তুমি এদিকে গেলা, তোমার মধ্যকার কোণ কত হলো? 180 ডিগ্রি, তাই না? আবার ধরো তুমি এদিকে গেলা, ও ওইদিকে গেল, কোণ কত? 0 ডিগ্রি, কোনো কোণই উৎপন্ন হলো না। বুঝছো? আচ্ছা, এখন আমরা কমেন্ট অফ করে দিচ্ছি। শ্বসনতন্ত্র ফুলকা গঠন একদম 3D সুন্দর করে দেখার চেষ্টা করবো, আসো। আচ্ছা, ঠিক আছে, ওকে। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কোনটা বলো তো? রুই মাছের এই যে শ্বসন হয়, রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। কয় জোড়া ফুলকা? 4 জোড়া ফুলকা। প্রতি পাশে 4টা 4টা করে 4 জোড়া ফুলকা থাকে। 4 জোড়া ফুলকা থাকে। এই ফুলকাগুলা তৈরি হয় একটা অস্থিময়
ফুলকা আর্চ থেকে। কোত্থেকে? ফুলকা আর্চ থেকে। তাহলে ফুলকা আর্চ থেকে তৈরি হবে ফুলকা। বডিতে 5 জোড়া ফুলকা আর্চ আছে, কিন্তু পরিণত অবস্থায় ফুলকা তৈরি হয় 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়া ফুলকা। তার মানে ভাইয়া বডির দুই পাশে একটা একটা করে, অর্থাৎ 1 জোড়া ফুলকা আর্চ কখনোই পরিপূর্ণ ফুলকায় রূপান্তরিত হতে পারে না। ওরা পরিপূর্ণ সম্পূর্ণ ফুলকা না, ওরা হচ্ছে তোমার সিউডো ফুলকা। 1 জোড়া হচ্ছে সিউডো। সিউডো মানে কি? মিথ্যা, পরিপূর্ণ না। সিউডো ব্রাঙ্ক বা অপরিণত, অপরিপূর্ণ ফুলকা। ঠিক আছে? আচ্ছা, এই ফুলকা আর্চটা কেমন? ফুলকা আর্চ হচ্ছে অস্থিময়, অর্থাৎ হাড্ডি থাকে। এই ফুলকা আর্চের সাইডে, ধরো এটা ফুলকা আর্চ অস্থিময়, এই সাইডে এরকম চিরুনির মতো কিছু জিনিস দেখবা, যেগুলোকে আমরা বলবো ফুলকা রেকার। এগুলো দিয়ে সে কি করে? এটা দিয়ে চিরুনির মতো সে আশ্রয়, কাকে আশ্রয়? শাকসবজিকে আশ্রয়, অর্থাৎ বিভিন্ন জিনিস কাটে এবং বিভিন্ন জিনিসকে ছাঁকনির মতো করে তার মধ্যে প্রবেশ করায়। পানির মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেগুলোকে ছেঁকে ফেলে কি দিয়ে? ফুলকা রেকার দিয়ে, যেটা ফুলকা আর্চের সাথে লেগে থাকে। এটা ফুলকা আর্চ অস্থিময়, আর এটা হচ্ছে ফুলকা রেকার। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এখন 3D তে চলে যাই। বেসিকটা তোমাদের পড়ায় নিলাম। এই যে এখন দেখবা খুব সুন্দর করে আমরা দেখতে পাবো। আমরা তো ফুলকা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ফুলকা নিয়ে আলোচনা করি। এই দেখো, বডির প্রত্যেক পাশে 4 জোড়া ফুলকা। কয় জোড়া ফুলকা? 4 জোড়া। দুই পাশে মিলিয়ে প্রত্যেক পাশে 4টা করে, দুই পাশে হচ্ছে 4 জোড়া ফুলকা। এই দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এখানে 3 জোড়া আছে, বাট 4 জোড়া হবে। ঠিক আছে? 4 জোড়া। এখানে কয় জোড়া হবে? 4 জোড়া। 1 2 3 4। তাহলে লিখে ফেলি ভাইয়া, 4 জোড়া প্রতি পাশে 4টি করে 4 জোড়া ফুলকা থাকবে। এই পাশে 4 জোড়া, এই পাশে 4 জোড়া। ঠিক আছে? এখন খেয়াল করো, ফুলকার মধ্যে কিছু লাল লাল দেখতে পাচ্ছ, যেগুলো সুতার মতো। সুতা মানে ফিলামেন্ট, সুতা বা ফিলামেন্ট। আবার এই জায়গায় খেয়াল করো, এটা একটা হাড্ডির মতো শক্ত অংশ। যে শক্ত অংশটার মধ্যে, চিরুনির শক্ত অংশের মধ্যে যেরকম তার ফিলামেন্ট গুলা থাকে, যেটা তুমি আঁচড়াও, একটা বডি থাকে না? সো এই যে শক্ত অংশ, এই বডি, এটা হচ্ছে তোমার ফুলকা আর্চ। এটা কি? ফুলকা আর্চ বা গিল আর্চ, অস্থিময় ফুলকা আর্চ। ঠিক আছে? এই ফুলকা আর্চ থেকে খেয়াল করো, এই যে এরকম এরকম এই জিনিসগুলো যে বেরোচ্ছে চিরুনির মতো করে, দেখছো? এগুলো হচ্ছে ফুলকা রেকার। এগুলা কি ভাইয়া? ফুলকা রেকার। এগুলো দিয়ে কি করে? জিনিসপত্র কেটে খায় এবং ছাঁকনির মতো কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে আরো জুম করে দেখবো যে ভাই ফুলকাটা কিভাবে তৈরি হয়, কি কি আছে তার। এই যে আমরা একটু জুম করলাম, দেখো এটা একটা ফুলকা আমরা নিলাম। একটা ফুলকা 2টা সূত্রক দিয়ে তৈরি হয়, যেটা প্রতি পাশে থাকে। দেখো, এইটা একটা সূত্রক, এইটা একটা সূত্রক। খেয়াল করেছো? দুই পাশে 2টা সূত্রক। এই যে ফুলকা আর্চ, এই যে ফুলকা আর্চে দুই পাশে 2টা করে সূত্রক থাকে, অর্থাৎ প্রত্যেকটা ফুলকার মধ্যে 2টা ফিলামেন্ট থাকে, 2টা অংশ থাকে। এই প্রত্যেকটা অংশকে বলা হয়, কি বলা হয় জানো? বলা হয় হেমিব্রাঙ্ক। কি বলা হয়? হেমিব্রাঙ্ক বলা হয়। এটা একটা হেমিব্রাঙ্ক, এটা একটা হেমিব্রাঙ্ক। 2টা হেমিব্রাঙ্ক মিলে একটা ফুলকা তৈরি হয়। আর এই 2টা হেমিব্রাঙ্ক মিলে যারা তৈরি হচ্ছে, এদেরকে একত্রে বলে হলোব্রাঙ্ক। কি বলা হয়? হলোব্রাঙ্ক। তাহলে 2টা হেমিব্রাঙ্ক মিলে কি তৈরি হয়? হলোব্রাঙ্ক। এরকম অসংখ্য হলোব্রাঙ্কের সমষ্টি হচ্ছে একটা বড় ফুলকা। তাহলে হচ্ছে একটা বড় ফুলকা। ফুলকার মধ্যে অনেকগুলো সুতা আছে। সুতা কিন্তু একটা না, সুতা হচ্ছে 2টা করে থাকে, প্রত্যেক পাশে একটা একটা করে সুতা থাকে। ঠিক আছে? প্রত্যেক পাশের সুতাগুলোকে বলা হয় হেমিব্রাঙ্ক, আর একত্রে তারা তৈরি করে হলোব্রাঙ্ক। এই সুতাগুলা কই লেগে থাকে? এই যে অস্থিময় ফুলকা আর্চে লেগে থাকে। এইখানে দেখো, এই যে লাল লাল এগুলো হচ্ছে
অক্সিজেন যুক্ত পানি, ওয়াটার রিচ ইন অক্সিজেন, এগুলো এখান থেকে আসতেছে, বের হচ্ছে কি ওয়াটার রিচ ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি হিসেবে। মাঝখানে কি হচ্ছে, এই যে দেখো এই নীল অংশটা হচ্ছে শিরা, কি ভাইয়া, শিরা বা এফারেন্ট বলতে পারো, ঠিক আছে। এই যে দেখো এখানে অসংখ্য কৌশিক জালিকা আছে, কৌশিক জালিকা আছে এবং অন্তর্বাহী এবং বহির্বাহী ধমনী আছে। অন্তর্বাহী হয়ে আসে, বহির্বাহী হয়ে বের হয়ে যায়। মাঝখানে কি কৌশিক জালিকা আছে না, কৌশিক জালিকার মধ্যে বিনিময়টা হয় কিসের, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হয়। আচ্ছা, এখন রেসপিরেশন কি হয় আমি বলি। এখন সোজা বাংলায় বলি, ধরো একটা জিনিস যখন তুমি বড় করবা, আয়তন বাড়াবা, তার মধ্যে কি চাপ কমবে না, চাপ কমবে। আচ্ছা, আবার যখন এটার আয়তন কমায় ফেলবা তখন চাপ বাড়বে। যখন একটা জিনিসে, ধরো এটা একটা পাত্র, এটার মধ্যে তুমি চাপ কমায় রাখলা, নিম্ন চাপে রাখলা, তাহলে আশেপাশের জায়গা থেকে যত বাতাস পানি আছে এই নিম্নচাপের জায়গায় প্রবেশ করবে না, প্রবেশ করবে। তার মানে রুই মাছ তার মুখের গহ্বর বা গলবিলে কি করে, অনেক অনেক পানি নেয়, কারণ তার ফুলকাটা কই আছে, গলবিলে আছে বা মুখের ভেতরে আছে। ওকে, অনেক অনেক পানি নেওয়ার জন্য তাকে কি করতে হয়, মুখটা বড় করতে হয়। বড় করার জন্য তাকে কি করতে হবে, এই যে এখানে কিছু মাংসপেশি আছে, হাইপোগ্লোসাল বা হাইপোব্রাঙ্কিয়াল মাংসপেশি, ওইগুলা সংকুচিত হয়, সংকুচিত করে মুখটা প্রসারিত করে। প্রসারিত করলে হবে মুখের ভেতরে যে ঠোঁট বা কপাটিকা বলি, কপাটিকা খুলতে হবে না, সে কপাটিকাকে খুলে দেয়। কপাটিকা খুলে গেলে এই যে বড় অংশ, মুখের প্রসারিত অংশ, এর মধ্যে অসংখ্য পানি ঢুকে। এই পানি ঢোকার সময় সে কি করে জানো, দুই পাশে কানকোগুলাকে বন্ধ করে রাখে। আমরা একটু দেখাই, আসো। এই যে এই দেখো মুখ, মুখ খুলছে সে, হ্যাঁ, মুখ দিয়ে পানি ঢুকতেছে। আবার খুব ভালো করে খেয়াল করো, যখন পানি ঢুকবে এটা বন্ধ থাকে, আর যখন পানি বের হবে তখন মুখ বন্ধ থাকে। অর্থাৎ পানি নেওয়ার সময় সে মুখের গহ্বর খুলে দেয়, মুখের কপাটিকা খুলে দেয়, আর পানি যখন বের করে তখন সে অপারকুলাম বা কানকোর যে এই যে পর্দা আছে, যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, দেখো ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা খুলে দেয়, পানি বের হয়ে যায়। তো প্রশ্বাস নিঃশ্বাস, পানি ঢুকছে, পানি বের হচ্ছে, মাঝখানে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়। কোথায় হয়, ফুলকাতে হয়। ঠিক আছে, ওকে। তো এই দেখো মুখ, মুখের ভেতরে মুখ গহ্বর কি দিয়ে, গিল কভার বা অপারকুলাম দিয়ে এটা আটকানো থাকে। মুখের গহ্বর খুললো, পানি ভেতরে প্রবেশ করলো, পানি সে নিল কি অক্সিজেন যুক্ত পানি। পানি যখন অক্সিজেন যুক্ত নিল তখন এখানে বসে আছে কে, ফুলকা, ফুলকা দিয়ে অক্সিজেনের আদান প্রদান হইলো। আচ্ছা, তারপর এই পানিকে বের করে দিতে হবে না, বের করে দিতে হবে। তখন এই যে অপারকুলাম খুলে গেল, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খুলে গেল, পানি বের হয়ে গেল। আমরা আরো দেবো, কোনো সমস্যা নাই। এই দেখো রেসপিরেশন, আমরা রেসপিরেটরি মুভমেন্টে দেখি। এই যে রেসপিরেটরি মুভমেন্ট খেয়াল করো খুব ভালো করে। এইখানে দেখো, এই যে পানি ঢোকার সময় মুখ গহ্বর, মুখের কপাটিকা খুললো, আর এই যে অপারকুলাম বন্ধ হয়ে গেল, দেখছো। আবারও খেয়াল করো, পানি এখন নিবে, এটা খুললো, এটা বন্ধ হয়ে গেল। এখন পানি ছেড়ে দিবে, এটা বন্ধ হবে, মুখের কপাটিকা আর অপারকুলাম খুলে গেল, ব্রাঙ্কিওস্টেগাল মেমব্রেন খুলে গেল। আবারও খেয়াল করি, মাঝখানে কি এই যে ফুলকারা বসে আছে, এই ফুলকারা বসে আছে, ফুলকার মধ্যে কি হচ্ছে, অক্সিজেনের আদান প্রদান হচ্ছে। তো পানি যখন এদিকে বের হচ্ছে, ফুলকা বলে এই তুমি বের হচ্ছ কেন, তোমার অক্সিজেনটা আমাকে দিয়ে বের হও, আর আমার কার্বন ডাইঅক্সাইড তুমি নিয়ে বের হও। এই যে অক্সিজেন যুক্ত পানি ঢুকতেছে আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি বের হচ্ছে, মাঝখানে এদের মধ্যে থাকা অন্তর্বাহী ধমনীগুলা কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়েছে, অক্সিজেনকে নিয়েছে, এবং বহির্বাহী ধমনীগুলা কোথায় চলে গেল, বডির বিভিন্ন জায়গায় চলে গেল, কি হয়ে, ল্যাটেরাল অ্যাওর্টা হয়ে এবং ডরসাল অ্যাওর্টা হয়ে। এখন গ্যাস এক্সচেঞ্জটা কেমনে হয়, আদান প্রদান কেমনে হয়, দেখো আদান প্রদান হচ্ছে এইভাবে। এই যে দেখো খুব ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে তোমার এফারেন্ট ধমনী, দেখছো, এফারেন্ট ধমনী, এফারেন্ট ধমনী যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। আচ্ছা, এটা হচ্ছে কৌশিক জালিকা, অসংখ্য কৌশিক জালিকা। এই কৌশিক জালিকা কই আছে, এই যে ফুলকার মধ্যে আছে, এই যে ফুলকার মধ্যে আছে, ল্যামেলি বা ফুলকার মধ্যে আছে, ফুলকার সুতার মধ্যে আছে। আর ফুলকার মধ্যে দিয়ে কে পাস করছে, অসংখ্য পানি পাস করছে, এটা পানিতে ভরপুর। তো পানি থেকে এই দেখো অক্সিজেন নিয়ে নিচ্ছে কোথায়, ইফারেন্ট আর্টারিতে, কৌশিক জালিকা হয়ে, আর কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিচ্ছে, এই যে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। পানি থেকে অক্সিজেন নিচ্ছে কে, ইফারেন্ট বা বহির্বাহী, আর কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে
এফারেন্ট থেকে কে? পানি, মাঝখানে কৌশিক জালিকা বিনিময়ের জন্য। তো এটা এফারেন্ট ইফারেন্ট, পানি থেকে অক্সিজেন নিচ্ছে ইফারেন্ট, এফারেন্ট থেকে বা অন্তর্বাহী থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে পানি, পানি নিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। এই যে ফুল অ্যানিমেশনটা দেখো, পানি ঢুকতেছে, আচ্ছা পানি ঢুকলো, পানি বের হইলো, ঠিক আছে। পানি ঢুকার সময় মুখের কপাটিকা খুললো, আর পানি বের হওয়ার সময় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খুলে গেল। খুব ভালো করে খেয়াল করে, এই যে পানি ঢুকতেছে, অপারকুলাম খুললো, পানি বের হয়ে যাচ্ছে, ভিতরে কি আছে? ফুল কাজে মেইন কাজটা করতেছে কি? গ্যাস এক্সচেঞ্জের। এখন আমরা ফুলকার গঠনে চলে আসলাম, ফুলকার গঠনটা দেখাচ্ছে। একটা ফুলকা হেমিব্রাঙ্ক হেমিব্রাঙ্ক, দুইটা করে সুতা থাকে, সুতাগুলোর মধ্যে কি দেখো? এই যে অসংখ্য কৌশিক জালিকা আছে, কৌশিক জালিকা আছে, যে কৌশিক জালিকা কি গ্যাসীয় বিনিময় করে, ঠিক আছে। পানি ঢুকতেছে, পানি থেকে অক্সিজেনটা রেখে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত পানিকে বাইরে বের করে দিচ্ছি। এখন একটু জুম করে আমরা দেখাবো যে এর ভিতরে কি হয়, অক্সিজেনটা এক্সচেঞ্জ কেমনে হচ্ছে। মজা না? বুঝছো তো? এখন বইটা পড়বা, দেখবা সব ফকফকা হয়ে গেছে। চোখ চোখ বন্ধ করলে তুমি তানজিম ভাই এবং এটা দেখতে পাবা যে ভাই কেমনে কি হয়েছে, ভাই দেখাই দিচ্ছে কত সুন্দর করে। অবাক করার মতো বিষয় না? কোনদিন রুই মাছকে নিয়ে এত ভাবছো? তো আল্লাহ তাআলা দেখো কত সুন্দর করে জিনিসগুলো বানাইছে, সুবহানাল্লাহ। তো এই সৃষ্টি সম্পর্কে জানতে হবে, স্রষ্টার প্রতি অনেক ভালোবাসা আনুগত্য বেড়ে যাবে। আর এই জন্য বায়োলজি এত সুন্দর। এবং বলতে পারো সকল সায়েন্সের মূল উদ্দেশ্য জীবনকে টিকিয়ে রাখা, সকল সায়েন্স জীবনকে ঘিরে আছে। এই জন্য জীবনের বিজ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, উইথ ডিউ রেসপেক্ট টু অল আদার ব্রাঞ্চেস, বাট সব ধরনের শাখাকে সম্মান করতে হবে। তো এখন পুরো বইটা দেখাচ্ছে, দেখছো? শেষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এখন হচ্ছে আগুন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা আবার চলে যাই কোথায়? আমাদের পড়ায় চলে যাই, হ্যাঁ। আচ্ছা, সো বায়োলজি কিভাবে পড়বা? বায়োলজি আমরা কিভাবে পড়বো বলো তো? আমরা, এটা সবাই লিখে রাখো, আজকে ট্যাগলাইন লিখে রাখো, আজকে ট্যাগলাইন লিখো। আজকে ফিলোসফি অফ দ্য ডে, আজকে হবে তোমাদের পোস্টের ট্যাগলাইন এইটা, ফিয়ারলেস মেথডে বায়োলজি পড়বো এবং আল্লাহর বা স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানবো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন সবাই বই বাইর করো, হ্যাঁ। বই বাইর করে দেখবা, মোটামুটি একটা রিডিং দিব, আমরা পড়ে ফেলছি। এখন আমরা এয়ার ব্লাডার পড়বো, হ্যাঁ। এয়ার ব্লাডার কি পড়বো রে ভাই? এয়ার ব্লাডার বা বায়ুথলি। আচ্ছা থ্যাংক ইউ, সেলুট দিছো, থ্যাংক ইউ, সেলুট ব্যাক। বাট আমার যত সুনামি করো না কেন, আমি তো কখনোই খুশি হব না যদি না তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যদি আমার ক্লাসে সবাই উপস্থিত থাকো। এই যে যারা অনুপস্থিত ছিল ওদের বলবা যে কি যে মিস করছো আজকের ক্লাস। ফুলকার মধ্যে আঠালো পদার্থ হচ্ছে মিউকাস, বুঝছো? মিউকাস। তোমার নাকের মধ্যে সর্দি আছে না, তো ওদেরও মিউকাস আছে। ওকে আমি কমেন্ট অফ করে দিচ্ছি, এখন বায়োথলি পড়াবো, হ্যাঁ। এই অ্যাপের নাম হচ্ছে মোজাইক 3D, বুঝছো? আচ্ছা আমরা চলে যাই পড়াশোনায়। তো এগুলো সব পড়বা ভাইয়া, সব পড়বা, সব বুঝে গেছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সব বুঝে গেছে, কোনো সমস্যা নাই। এই যে ব্লাড ফ্লো, দেখো ওয়াটার ফ্লো ইন গিলস, মানে পানি যাচ্ছে এইদিকে, ঠিক আছে। আর ব্লাড ফ্লো ইন ল্যামেল্লা, অর্থাৎ ফুলকার যে সুতাগুলো আছে, সুতার মধ্যে দিয়ে ক্যাপিলারি হয়ে রক্ত আসতেছে এইদিকে,
তো দেখো একটা এদিকে আর একটা এদিকে, এটা কি হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তাহলে দেখো এখানে 100% ছিল কি অক্সিজেন, এখানে ছিল 70% অক্সিজেন, আস্তে আস্তে অক্সিজেন এখানে চলে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড এখানে চলে যাচ্ছে। এই তো মোটামুটি 80% গ্রহণ নিশ্চিত হয়, 100% নিতে পারে না, 80% নেয়। এনিওয়েজ, এখন চলো রুই মাছের বায়ুথলি। রুই মাছের বায়ুথলি পটকা, এটা কই থাকে ভাইয়া? এটা থাকে হচ্ছে রুই মাছ সহ অধিকাংশ অস্থিময় মাছ এর দেহের গহ্বরে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট কি পূর্ণ বায়ুপূর্ণ, যেখানে কি থাকে নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। দেখতে একটা সাদা হয়, দেখবা চকচকে সাদা থলির মতো একটি গঠন, যেটা হচ্ছে বায়ুথলি। তাহলে যে থলি, চকচকে সাদা থলি যেটা থাকে দেহের গহ্বরে, কোথায়? মেরুদণ্ডের নিচে, মেরুদণ্ডের নিচে, সেটাকে বলা হয় বায়ুথলি, যার মধ্যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আছে। বায়ুথলির দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে সামনের প্রকোষ্ঠ যেটা ছোট হয়, একটা হচ্ছে পেছনের প্রকোষ্ঠ যেটা বড় হয়, পশ্চাৎ প্রকোষ্ঠ। এই প্রত্যেকটা প্রকোষ্ঠের এই ভেতরের দিকে এরকম লাল লাল, এটা লাল কালার হবে, লাল লাল কিছু জালের মতো অংশ দেখা যায়, রক্ত জালিকা দেখা যায়, যেহেতু সেগুলা জালের মতো থাকে এই জন্য হচ্ছে র্যাটি জাল আর মিরাবিলি। এগুলা কি করে ভাইয়া? এই দেখো এখানে কি গ্যাস আছে না? গ্যাস আছে। কোত্থেকে গ্যাস আছে? এই যে রক্ত জালিকাগুলা আছে, এই জালিকাগুলা থেকে অগ্র প্রকোষ্ঠ গ্যাস তার মধ্যে নেয়, গ্যাসটা অগ্র প্রকোষ্ঠ থেকে কোথায় যায়? পশ্চাৎ প্রকোষ্ঠে। পশ্চাৎ প্রকোষ্ঠে গিয়ে আবার রিসাইকেল করতে হবে, রিসাইকেল হওয়ার জন্য গ্যাসটা আবার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকা র্যাটিয়া মিরাবিলিতে চলে আসে। তাহলে অগ্র প্রকোষ্ঠের র্যাটিয়া মিরাবলি গ্যাস দিচ্ছে, আর পশ্চাৎ প্রকোষ্ঠের র্যাটিয়া বা রেটি মিরাবিলি সেটা কি গ্যাসকে নিচ্ছে। এখানে খেয়াল করো, অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ, এই অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের সংযোগস্থলে বা অগ্র প্রকোষ্ঠে একটা নালী আছে, যে নালীটা অন্য নালীর সাথে যুক্ত হয়েছে। এইখানে কি আছে? গ্যাস। তাহলে এই নালী দিয়ে কি আসবে? গ্যাস আসবে। গ্যাস এসে কোথায় যাবে? তার অন্য নালীতে যাবে। এই যে যে নালীটা গ্যাস বহন করছে তার নাম নিউম্যাটিক নালী। নিউম্যাটিক মানে হচ্ছে যেই নালী গ্যাস বা বায়ু বহন করে, নিউম্যাটিক নালী। আর যে অস্থি বায়ু বহন করে তার নাম কি? নিউম্যাটিক অস্থি। আমাকে বলো তো ভাইয়া, তোমরা যখন চ্যাপ্টার 1 পড়েছো, নিউম্যাটিক অস্থি, বায়ুপূর্ণ অস্থি কোন শ্রেণীর কর্ডাটা পর্বের প্রাণীতে দেখেছো বলো, জানাও আমাকে। আচ্ছা, এখন সব ধরনের মাছে কিন্তু এই নিউম্যাটিক নালীটা থাকে না। যেসব মাছে এই নিউম্যাটিক নালী থাকে তাদেরকে বলা হচ্ছে ফাইসোস্টোমাস। কি বলা হয়? ফাইসোস্টোমাস। যেমন রুই মাছ, কাতলা মাছ, এগুলো ফাইসোস্টোমাস। আর যেসব মাছে এই নিউম্যাটিক নালী থাকে না তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস। থাকবে না ক্লিস্টাস, থাকবে না ক্লিস্টাস, থাকবে ফাইসোস্টোমাস। ঠিক আছে, অ্যাভেস, ভেরি গুড, অ্যাভেস। আচ্ছা, এখন এইটার আবরণ আছে, খেয়াল করো এটার আবরণটা, এটা হচ্ছে টিউনিকা এক্সটার্না। টিউনিক পাতলা আবরণকে বলা হয়, পলিথিনের মতো আবরণকে বলা হয় টিউনিক। বাহিরে আছে এক্সটার্না, ভেতরে থাকলে কি হবে? টিউনিকা ইন্টারনা। দুইটা আবরণী, এই যে দুইটা আবরণী, ঠিক আছে। ওকে, ফাইসোস্টোমাস কারা, ফাইসোক্লিস্টাস কারা আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কিছু হাড্ডি আছে, এখানে কিছু হাড্ডি আছে। কি আছে ভাইয়া? হাড্ডি আছে। এই যে রুই মাছের যে বায়ুথলিগুলো আছে, এরা কিছু ছোট ছোট অস্থি দিয়ে, কিছু অস্থি, ধরো এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এইগুলা কিছু অস্থি, কিছু অস্থি আছে, অস্থি। এই অস্থিগুলা দিয়ে তারা অন্তকর্ণ, কোন কর্ণ? অন্ত। কোন কর্ণ ভাইয়া? অন্তকর্ণ। অন্তকর্ণ এর সাথে যুক্ত। হচ্ছে ভাইয়া কেন অন্তকর্ণের সাথে যুক্ত থাকতে হয়? যাতে এক্সট্রা বাতাসের চাপ অনুভূত না হয়। এক্সট্রা বাতাসের চাপ অনুভূত না হয়, এক্সট্রা বাতাসের চাপ যাতে অন্তকর্ণে থাকা পেরিলিম্ফে স্থানান্তর করতে পারে। তোমরা যখন মানুষের কান পড়বা তখন এটা খুব ভালো করে পড়ো, কোনো টেনশন নাই। যাতে পেরিলিম্ফে স্থানান্তরিত হতে পারে অতিরিক্ত চাপ, চাপের ভারসাম্য বজায় রাখে কে? এই অস্থিগুলা। এই অস্থিগুলা একজন জার্মান ভদ্রলোক আবিষ্কার করেছিলেন, যার নাম ছিল ওয়েবার। কি নাম ছিল? ওয়েবার, বা জার্মানিতে ডাব্লিউ ভি হয়, তো ভেবার।
তো এই অস্থিগুলাকে যেহেতু ছোট ছোট অস্থি বলা হয় ভেভেরিয়ান বা ওয়েভেরিয়ান ওসিকল। তাহলে বায়ুথলির মধ্যে ছোট ছোট অস্থি থাকে যারা অন্তঃকর্ণের পেরিলিম্ফে চাপের স্থানান্তর করে, তাদেরকে বলা হচ্ছে ওয়েভেরিয়ান ওসিকল। যে নালীটা অন্য নালীর সাথে যুক্ত হয় তার নাম নিউমেটিক ডাক্ট। যাদের নিউমেটিক ডাক্ট থাকে তারা ফাইসোস্টোমাস, যাদের থাকে না তারা ফাইসোক্লিস্টাস। টিউনিকা এক্সটার্না বাহিরের আবরণ, ইন্টারনা ভিতরের আবরণ। বাহিরের আবরণ সুতা থাকে, যোজক টিস্যু, আর ভিতরের আবরণটা থাকে স্মুথ বাটারের মতো মসৃণ পেশি। কাজ কি ভাইয়া? প্লবতা, বুয়েন্সি দেওয়া, ভেসে থাকতে সাহায্য করে। বাতাস যুক্ত থাকলে কি ভেসে থাকবে না? ভেসে থাকবে। আচ্ছা, এই জন্য অভিযোজন ক্ষম, শ্বসনে হেল্প করে। এই যে কানের সাথে যুক্ত থেকে প্রতিধ্বনি সৃষ্টি করে, মাছ যে একটা ধ্বনি সৃষ্টি করে, শব্দ তৈরি করে, এটা হচ্ছে প্রতিধ্বনি, শব্দ উৎপন্ন করে বেসিকলি। এটা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করে। এ ধরনের সংবেদী অঙ্গ আছে, পানির কোন কি টাইপ কি হাবিজাবি এগুলো নির্ণয় করতে পারে এবং চাপ নিয়ন্ত্রণ করে অন্তঃকর্ণের পেরিলিম্ফের সাথে মিলে। আর টিউনিক আবরণ হচ্ছে আবরণ, টিউনিক আবরণ হচ্ছে আবরণ। বাংলা নাম দিলে কি হতো? এই যে তুমি যদি আবিষ্কার করতা, তুমি যদি ভালো করে পড়তা, তখন বাংলা নাম দিতা। এখন ফরেনাররা আবিষ্কার করে, কষ্ট করে, তো আমি কেন বাংলা নাম দিব? আমার ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এভাবে নাম দিব, যাতে সবাই বুঝতে পারে। তো তুমি আরো গবেষণা করো, বাংলাকে অনেক উন্নত উচ্চতর জায়গায় নিয়ে যাও। পেরিলিম্ফ কিছু পদার্থ, কিছু তরল পদার্থ, বুঝছো? কিছু তরল পদার্থ, এগুলো হচ্ছে পেরিলিম্ফ। আচ্ছা, এখন চলে আসো রুই মাছের প্রজনন তন্ত্র। এখন চলে আসো রুই মাছের প্রজনন তন্ত্র। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কমেন্ট অফ করে দিচ্ছি। আচ্ছা, অভিযোজন হচ্ছে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ায় নেওয়া। অভিযোজন কি? বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ায় নেওয়া, এটা হচ্ছে অভিযোজন। ঠিক আছে। আচ্ছা, প্রজনন তন্ত্রে চলে আসি। ওকে, আজকে আমাদের শেষ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে হেল্প করো। তোমরা যদি দুষ্টুমি করো তাহলে শেষ করতে পারবো না আজকে। ওকে, প্রজনন তন্ত্র। প্রজনন তন্ত্র কি দিয়ে তৈরি? জনন অঙ্গ দিয়ে তৈরি, রাইট? জনন অঙ্গ কোনগুলো? বেসিক্যালি যদি বলি, প্রধান জনন অঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলা প্রধান জনন অঙ্গ। আর জনন অঙ্গ গুলাকে বলা হয় গোনাড। রুই মাছে, পুরুষ মাছে দুইটা শুক্রাশয় আছে, এরকম দেখো, লম্বা লম্বা শুক্রাশয়, যেটা বৃক্কের পাশেই থাকে, কিডনির পাশেই থাকে। আর এই শুক্রাশয় থেকে নালী আসে, নালীগুলা তৈরি করে শুক্রনালী, যেগুলো আমরা পড়েছিলাম না, রেচন জনন ছিদ্র আছে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র, ওইগুলা দিয়ে উন্মুক্ত হয়, ওইগুলো দিয়ে কি বাহিরে বের হয়। আচ্ছা, ঠিক একইভাবে স্ত্রী প্রজনন তন্ত্রে আছে দুইটা লম্বা লম্বা ডিম্বাশয়। প্রত্যেকটা ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণুগুলো তো বের হইতে হবে। এই ডিম্বাণু বের হওয়ার জন্য তার দরকার হচ্ছে এই রেচন জনন ছিদ্র, যাতে ডিম্বাণু বের হয়। আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু কি দিয়ে আসে? ডিম্ব নালী দিয়ে আসে। তো পুরুষ মাছ যখন পরিপক্ক হয়, কখন? ধরো জুন জুলাই মাসে বা বর্ষাকালে তারা পরিপক্ক হয়। পরিপক্ক হয়ে তারা অসংখ্য শুক্রাণু তৈরি করে। শুক্রাণু তৈরি করে তারা এমন একটা পানিতে যায় যে পানিতে তারা প্রজনন ঠিক মতো করতে পারবে, এবং পানিটা যাতে ঘোলা হয়, যাতে ঘোলা পানিতে তাদের ডিম বা শুক্রাণু না দেখা যায় এবং অন্য প্রাণী বা মাছ যাতে না খেয়ে ফেলে। ঠিক আছে। এই প্রজনন ঋতুতে যে পুরুষ মাছগুলার একটা শুক্রাণু তৈরির ক্ষমতা তৈরি হয়, বা আলটিমেটলি ডিম্বাণু তৈরির ক্ষমতা তৈরি হয় স্ত্রী মাছের। ঠিক আছে, এদেরকে বলা হয় ফিকান্ডিটি। কি বলা হয়? ফিকান্ডিটি। তাহলে একটা মাছের, রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে বলা হয় ফিকান্ডিটি। যে ফিকান্ডিটি কখন আসে? প্রজনন ঋতুতে আসে। ওকে, তো প্রজনন ঋতুতে যখন সে সবকিছু ঠিকঠাক মতো পায়, তখন এই রুই মাছ, স্ত্রী মাছগুলা ডিম্বাণু বাইরে ছেড়ে দেয়। আর এই ডিম্বাণুর মধ্যে পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দেয়। অর্থাৎ এদের বডির বাহিরের দিকে কি হচ্ছে? শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে, অর্থাৎ ওদের হয় বহির্নিষেক। বহির্নিষেক এটা এত ইম্পর্টেন্ট না, আমি যে কথাগুলা বলবো শব্দগুলো ইম্পর্টেন্ট, তাই সেই শব্দগুলা ফোকাসড ওয়েতে পড়ো। বইটা যখন রিডিং দিবা এই শব্দগুলা পাইলেই পড়বা, বাকিগুলা পড়ার দরকার নাই। আচ্ছা, বহির্নিষেক হয় রুই মাছের। নিষেক হয়ে
শুক্রাণু ডিম্বাণু থেকে কি হবে? জাইগোট হবে। জাইগোট হবে। জাইগোট থেকে জাইগোটের কোষ বিভাজন হয়, তোমরা চ্যাপ্টার 1-এ পড়েছো ক্লিভেজ। এখান থেকে হবে মরুলা, মরুলা থেকে হবে ব্লাস্টুলা, ব্লাস্টুলা দশা থেকে হবে বিভিন্ন অর্গান বা অঙ্গ তৈরি হবে। এর আগে হবে গ্যাস্ট্রুলা, তারপর বিভিন্ন অঙ্গ তৈরি হবে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস। এই অঙ্গগুলা থেকে তৈরি হবে কি জানো? ছোট ছোট পোনা, যেগুলাকে আমরা বলি কি? ধানী পোনা। কি বলি ভাইয়া? সরি, রেণু পোনা বলি, হ্যাস্টলিংস, রেণু পোনা। রেণু পোনা। এই রেণু পোনা থেকে তৈরি হবে ধানী পোনা। ধানী পোনা। রেণু পোনা কখন পর্যন্ত বলবো ভাইয়া? এই যে জাইগোট থেকে শুরু হয়েছে 72 ঘন্টা পর্যন্ত, 72 ঘন্টা পর্যন্ত আমরা বলবো রেণুপোনা। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য লিখে রাখো। 72 ঘন্টা পর্যন্ত রেণুপোনা। টাইম বাড়বে। 7টা থেকে ক্লাস না? আচ্ছা চেষ্টা করবো দাঁড়া। আচ্ছা চেষ্টা করছি। আর ধানীপোনা হচ্ছে তোমার 72 ঘন্টা বা 3 দিন থেকে শুরু করে 9 দিন পর্যন্ত হচ্ছে ধানীপোনা। এই ধানীপোনার পরে তারা আরো পরিণত হয় ধানীপোনা বা ফ্রাই, ধানীপোনা বা ফ্রাই বলে, হ্যাঁ ঠিক আছে, ধানীপোনা বা ফ্রাই। এরপরে তারা তৈরি করে আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস। আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস। এটা কতদিন পর্যন্ত থাকে? 9 থেকে 30 দিন পর্যন্ত থাকে আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস। এই আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস থেকে আরো বড় হয়, তখন তৈরি করে ব্রুড ফিশ। ব্রুড মাছ বা ব্রুড ফিশ, একটা পরিণত মাছ। নরমালি 25 দিন থেকেই তোমার একটা রুই মাছের প্রকৃত আকৃতি বিশিষ্ট সত্তা তুমি পেয়ে যাবা। অর্থাৎ 25 দিনের পর থেকে সে মোটামুটি একটা পরিপূর্ণ রুই মাছের আকৃতি ধারণ করে। বুঝছো? এই ধানীপোনা বা ফ্রাইগুলা কি খায় জানো? জু প্লাংটন খায়। জু প্লাংটন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী খায় কে? ধানীপোনা। ধানী প্রাণী, ধানী প্রাণী। ধানীপোনা খায় জু প্লাংটন, প্রাণী প্লাংটন। সো বেসিকলি এইভাবে জনন বহির্নিষেক, এইখান থেকে একটা পরিণত রুই মাছ তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে? প্রধান প্রজনন অঙ্গ পড়তে হবে, কোথায় নিষেক হয় সেটা পড়তে হবে, ফিকান্ডিটি কি সেটা পড়তে হবে, এবং কোন কোন ধাপে একটা পরিণত রুই মাছ আসে সেটা পড়তে হবে। আচ্ছা, এর বাইরে কিছু জিনিস তোমাকে পড়তে হবে। তুমি দেখবা একটা শব্দ আছে মেসোরকিয়াম। কি ভাইয়া? মেসোরকিয়াম। কি বলতো? মেসোরকিয়াম। এই মেসোরকিয়ামটা কি? এই যে রুই মাছের শুক্রাশয় আমরা বলছি, শুক্রাশয় বলছি, ঠিক আছে, এবং ডিম্বাশয় বলছি। এই শুক্রাশয় এবং ডিম্বাশয় গুলা যে পর্দা আছে, পেরিটোনিয়াম পর্দা, ধরে এটা একটা পেরিটোনিয়াম পর্দা, যে পেরিটোনিয়াম পর্দার মধ্যে শুক্রাশয় থাকে তার নাম মেসোরকিয়াম। তাহলে ধরে একটা শুক্রাশয়, এই যে পর্দা এটা হচ্ছে মেসোরকিয়াম। আর যে পেরিটোনিয়ামের ভাঁজে বা পর্দার ভিতরে ডিম্বাশয় থাকে সেটাকে বলা হচ্ছে মেসোভেরিয়াম। কি বলা হয়? মেসোভেরিয়াম। আচ্ছা, তোমরা আরেকটা শব্দ পড়বা, সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া। অ্যাট্রেশিয়া কি? ধরো রুই মাছের স্ত্রী মাছ অসংখ্য ডিম পারলো, ডিম পেরে দেখলো যে পুরুষ মাছ এখানে আসেই নাই, সে নিষেক করার মতো কিছু পাচ্ছেই না, তখন ওই ডিমগুলা নষ্ট হয়ে যায়, বা অনেক সময় ওই ডিমগুলা সে খেয়ে ফেলে। সেটা হচ্ছে অ্যাট্রেশিয়া বলি আমরা। কি বলি? অ্যাট্রেশিয়া বলি। কি বলি ভাইয়া? অ্যাট্রেশিয়া। ডিমটা নষ্ট হয়ে যায়। আর এই যে ভাইয়া একটা দেখো স্পনিং। স্পনিং কি জিনিস? স্পনিং হচ্ছে এই যে শুক্রাশয় থেকে শুক্রনালী হয়ে ডিম্বাণু, শুক্রাণু বাহিরে ছাড়তেছে, ডিম্বাশয় হয়ে ডিম্বনালী হয়ে ডিম্বাণু বাহিরে ছাড়তেছে। এই শুক্রাণু এবং ডিম্বাণু বাহিরে ছাড়ার প্রক্রিয়া, এটা হচ্ছে স্পনিং, ছিটায় দেওয়া, এটা হচ্ছে স্পনিং। এটা কি ভাইয়া? স্পনিং। স্পনিং এর পরে কি হয়? বহির্নিষেক হয়। এখন আমাকে বলো আরেকটা জিনিস, তোমরা দেখবে প্যালাজিক। কিছু কিছু মাছের ডিম, যেমন সামুদ্রিক মাছের ডিম, এটা ধরো সমুদ্রের পানি, সমুদ্রের পানির উপরের স্তরে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে প্যালাজিক। আর রুই মাছের ডিমগুলা থাকে হচ্ছে ডিমার্সাল। কি ভাইয়া? ডিমার্সাল। অর্থাৎ এইগুলা পানির নিচের স্তরে থাকে। রুই মাছের ডিম কোন দিকে থাকবে? নিচের স্তরে থাকবে, যাতে ভেসে না থাকে, অন্য প্রাণী বা মাছ না খেয়ে ফেলে। রুই মাছের ডিমগুলা কি ডিমার্সাল লেভেলে থাকে।
বুঝছো? আচ্ছা, আর কি পড়বা এখান থেকে? আর কি পড়বা? অ্যাট্রিসিয়া পড়ে ফেলছো। আচ্ছা, আরেকটা যেটা পড়তে হবে, রুই মাছ থাকে স্বাদু পানিতে, বুঝছো? থাকে স্বাদু পানিতে, নদী নালা খাল বিল। বাট প্রজনন ঋতুতে ওরা কোথায় যায় জানো? প্রজনন ঋতুতে ওরা নদী নালায় চলে যায়। এই যে একটা অভিপ্রায় না, পরিযায়ী হইলো, বা এটা বলতে পারো স্থান পরিবর্তন করলো। এই স্থান পরিবর্তন করাকে বলা হয় প্রোটোমোড্রাস। প্রোটোমোড্রাস অর্থাৎ নদী নালায় চলে যাওয়া, প্রজনন ঋতুতে অন্য জায়গায় পরিযায়ী হওয়া, পরিভ্রমণ করাকে বলা হচ্ছে প্রোটোমোড্রাস। ঠিক আছে, তাহলে শব্দগুলো দেখো, প্রোটোমোড্রাস পরিযায়ী হওয়া, বড় নদীতে, ডিম ছাড়া হচ্ছে স্পনিং। ঠিক আছে, প্রজনন ঋতু কোনটা? জুন জুলাই মাস। ডিম খেয়ে ফেললে আমরা কি বলি? অ্যাট্রেসিয়া। আর ডিম উৎপাদন করার ক্ষমতা কি ভাইয়া? ফিকান্ডিটি। কি ভাইয়া? ফিকান্ডিটি। ডিমগুলা কি? ডিমার্সাল। আবার মাথায় রাখতে হবে, রুই মাছের ডিমে অসংখ্য অসংখ্য কুসুমথলি থাকে। কি থাকে ভাইয়া? কুসুমথলি। কি থাকে? কুসুমথলি থাকে। বুঝছো? রুই মাছের ডিমে প্রচুর পরিমাণ কুসুম থাকে। আচ্ছা, তারপরে কি? রেণুপোনা, ধানীপোনা, আঙ্গুলিপোনা এবং ব্রুটফিশ বা পরিণত মাছ। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি দশা ভাইয়া? জাইগোট, মোরুলা, ব্লাস্টুলা। ব্লাস্টুলার মধ্যে গহ্বর থাকলে আমরা বলি ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। আর ব্লাস্টুলার কিছু ছিদ্র থাকে যেগুলাকে বলা হয় ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর। এই জাইগোট থেকে মরুলা হয় কেমনে? কোষ বিভাজন বা ক্লিভেজের মাধ্যমে। জাইগোট তৈরি হওয়ার 30 থেকে 45 মিনিটের মধ্যে কি হয় জানো? এই ক্লিভেজটা সম্পূর্ণ হয়ে সে আলটিমেটলি মরুলা তৈরি করে 30 থেকে 45 মিনিটের মধ্যে। এ হচ্ছে রুই মাছের প্রজনন তন্ত্র। তারপরে বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকায় দেখবা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, কিভাবে তুমি সংরক্ষণ করতে পারো। রুই মাছ, কার্প মাছ, হালদা অভয়াশ্রম বা স্যাংচুয়ারি তৈরি করে, এই হাবিজাবি জিনিসগুলো আছে। কি কি পদক্ষেপ নেওয়া যায়? প্রজনন ক্ষেত্র, নদীগুলো সংরক্ষণ করা, নদীর পানির কোয়ালিটি ঠিক রাখা, কলকারখানায় বর্জ্য যেখানে সেখানে না ফেলে পানিকে দূষিত না করা। ঠিক আছে, প্রজনন ঋতুতে রুই মাছ ধরাকে নিষিদ্ধ করে দেওয়া। তো নানান ফেসিলিটি আছে যেগুলো সমাজ বিজ্ঞানের পড়াশোনা, জাস্ট একবার রিডিং দিলেই তোমার পড়া হয়ে যাবে। আর এখান থেকে এই জিনিসগুলো পড়বা। মোটামুটি সবকিছু আমরা বলে দিয়েছি, পড়া হয়ে গেছে। শব্দগুলো আমি সুন্দর করে সাজায় রাখছি, দেখো। বাহাত্তর ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত আমরা কি বলি? 8 দিন হবে, এটা 9 দিন না, 8 দিন। ধানীপোনা 9 থেকে 30 হচ্ছে ওইটা, আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিংস। 1.5 থেকে 2 বছরে সে যৌন পরিপক্কতা লাভ করে। মাসে নর্মাল কথাবার্তা। এখন বলো, বুঝছো? এগুলো প্র্যাকটিস করে নিবা। আর প্র্যাকটিক্যালটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দিয়ে দিব ইনশাল্লাহ। খুব চেষ্টা করছি সেট আপ রেডি করার। ক্লিয়ার? পেরিলিম্ফ তো বলছি ভাই। ওকে, এ কি হলো? রিমাস পড়তে পড়তে কারেন্ট চলে গেল। তোমরা একটা সুন্দর ছবি তুলতে পারবে এখান থেকে, মাছের সাথে তানজিম ভাই। আরে, চলে আসলো, দেখছো? ছবি তুলতে দিল না আমাদের। আচ্ছা, এগুলো আমরা পারবো। ঠিক আছে, হাইড্রোজেন থাকে না, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আঙ্গুলি পোনার বয়স সীমা 9 থেকে 30 দিন। ঠিক আছে, ওকে। এখন সবাই এটা ভালো করে পড়বা। হোপফুলি তোমার আর পড়ার বাকি কিছু থাকবে না। ট্রাকিয়াল তন্ত্র, যেটা ঘাসফু নিয়ে পেরেছ, এবং ফুলকার মধ্যে তুলনামূলক আলোচনা করবা। তারপরে একটা জিনিস করবা, মানুষের হৃৎপিণ্ড, হিউম্যান হার্ট ভার্সেস ফিশ হার্ট ভার্সেস
গ্রাসহপার হার্ট, এদের পার্থক্য লিখবা, এদের সংবহন তন্ত্রের পার্থক্য লিখবা। কৃত্রিম ভাবে বলতে ধরো তুমি এক জায়গা থেকে কিন নিয়ে আসলা, তোমার হ্যাচারি বানাইলা, হ্যাচারির মধ্যে এক জায়গা থেকে শুক্রাণু নিয়ে আসলা আর এই জায়গা থেকে ডিম্বাণু নিলা, তখন তুমি আর্টিফিশিয়ালি বলতে কি, যেটা প্রাকৃতিক ভাবে হয়েছে এরকম না, নদীতে না, তোমার হ্যাচারির মধ্যে এর মধ্যে নিষেক ঘটাইলা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। কৃত্রিম ভাবে কি মানে তোমার ওইভাবে না যে আলটিমেটলি কম্পিউটারাইজ সিস্টেম করে বানায় ফেলবে না, যেটা স্বাভাবিক অবস্থান সেইখান থেকে নিয়ে এসে যদি ইয়া করা যায়। পোনা হচ্ছে বাচ্চা, হ্যাঁ। পৃথিবীতে এত মাছ থাকতে রুই মাছে কেন দিল? কারণ এটা অ্যাক্টিনোপ্টেরিজির মাছ অনেক বেশি, আর কার্প জাতীয় মাছের সংখ্যা অনেক বেশি। তুমি হাঙর মাছ পরে কি করবে বলো? গোবিনী কি? আচ্ছা, রুই মাছের ক্লিভেজ কি ধরনের, একজন প্রশ্ন করছে, মেরোব্লাস্টিক। রুই মাছের ক্লিভেজটা হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের। কি ধরনের ভাইয়া? রুই মাছের ক্লিভেজ মেরোব্লাস্টিক ধরনের। এটা দুইটা প্রান্ত আছে, একটা ভেজিটাল পোল আর একটা হচ্ছে এনিমেল পোল, বুঝছো? এনিমেল পোলে থাকে নিউক্লিয়াস আর ভেজিটাল পোলে থাকে কুসুমথলি। ভেজিটাল পোল, এনিমেল পোল। ভেজিটাল পোলে থাকে কুসুমথলি আর এনিমেল পোলে থাকে নিউক্লিয়াস। ক্লিভেজ হচ্ছে তোমার কোষ বিভাজন, এই জাইগোটটা থেকে ক্রমান্বয়ে কোষ বিভাজন হয়, সেটা হচ্ছে ক্লিভেজ। হ্যাঁ, ছুটি দিয়ে দিব এখন। তাহলে আমাদের মোটামুটি এই কোয়ার্টারে আর তোমাদের সাথে আমার ক্লাস থাকবে না, বুঝছো? এই কোয়ার্টারে বলতে পারো তোমাদের সাথে এটাই আমার লাস্ট ক্লাস। দেন নেক্সট কোয়ার্টারে আমরা আবার ক্লাস করবো ইনশাল্লাহ। বাট ক্লাস না থাকলে কি, গাইডলাইন সেশন থাকবে, আস্ক মি এনিথিং সেশন থাকবে, তোমাদের বিভিন্ন প্রবলেম আমাকে জানাবে, সেই প্রবলেম সলিউশন আমি দিব, সাজেশন দিব, পড়াশোনা রিলেটেড, পড়াশোনা বাহির রিলেটেড। ঠিক আছে, ওকে। আর প্র্যাকটিক্যাল নিয়ে আমরা কাজ করছি, প্র্যাকটিক্যালটা পেয়ে যাবো রেকর্ডেড। সো থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে অন্য এক কোয়ার্টারে। আর প্রবলেম থাকলে প্রাপ্য যখন এমসিকিউ সিকিউ সলভিং নেবে তখন প্রাপ্যকে জিজ্ঞেস করবে। বাই।